আসসালামু আলাইকুম। আজকের এই ফার্স্ট ক্রপ চ্যালেঞ্জ ওরিয়েন্টেশন প্রোগ্রামের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, যাদের কথা না বললেই নয়, আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির প্রাণ, আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ডিপ্লোমেট বিন্দু, এবং আজকে যাদের জন্য আমাদের এই প্রোগ্রামের আয়োজন, ফার্স্ট প্রফেশনাল এক্সাম যারা দিতে যাচ্ছ, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টদের মাঝে বিভিন্নভাবে ক্লাসের ব্যবস্থা করে যাচ্ছে। আমরা কখনো কখনো আমাদের সিনিয়র স্যারদের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মেডিকেলের সিনিয়র স্যারদের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করে যাচ্ছি। আমরা অনেক সময় আমাদের ইমিডিয়েট সিনিয়রদের যারা জুনিয়র আছে তাদের জন্য ক্লাসের ব্যবস্থা করে যাচ্ছি। আসলে এইসব ক্লাসের ব্যবস্থা করতে আমাদের পর্দার আড়াল থেকে যারা কাজ করে যাচ্ছে তারা হচ্ছে আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির একজাক স্বপ্নবাজ তরুণ, যাদেরকে আমরা ডিপ্লোমেট হিসেবে আখ্যায়িত করি। তাই যদি মানে এই ডিপ্লোমেট জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে আমাদের এই ডিপ্লোমেট না থাকতো, তাহলে আমাদের এই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির কাজগুলো আমরা এত গোছালো ভাবে হয়তো করতে পারতাম না। তাই আমার কথা বলার শুরুতে আবারও আমাদের ডিপ্লোমেটদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ফার্স্ট প্রফেশনাল চ্যালেঞ্জ প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিয়ে আমি আসলে বেশি কথা বলবো না। আমি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে যারা আমাদের কাজ করছে অর্থাৎ ডিপ্লোমেটদেরকে উদ্দেশ্যে দুইটি কথা বলবো। যারা তোমরা ডিপ্লোমেট হিসেবে কাজ করছো, তাদের এইখানে আমি মনে করি কয়েকটা বিষয়ে তোমরা হয়তো অনেক সময় আমরা ফেসবুকে মানে আনপ্রোডাক্টিভ কাজে ব্যয় করতাম। আমরা এখন জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে যুক্ত থাকার কারণে ডিপ্লোমেট হিসেবে কাজ করার জন্য আমাদের সময়গুলোকে প্রোডাক্টিভ হিসেবে কাজে লাগাতে পারছি। এই কাজ করাতে আমি মনে করি কয়েকটা বিষয়ে আমাদের লাভ হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে, আমরা যখন জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে ডিপ্লোমেট হিসেবে কাজ করছি তখন ছোট ছোট বিষয়ে বিভিন্ন সময় আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে। এই ছোট ছোট স্যাক্রিফাইস গুলোই আমাদের এক সময় বড় ধরনের স্যাক্রিফাইস করতে হেল্প করবে বলে আমরা আশা করি। এবং আমাদের মেডিকেল সেক্টরে একটা খুবই প্রচলিত কথা আছে যে আমরা যারা সিনিয়র হয়ে যাই, অর্থাৎ আমাদের সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের বা জুনিয়র মেডিকেল স্টুডেন্টদের আমরা তাদের দুঃখ কষ্ট বা তাদের খোঁজ খবর রাখি না। কিন্তু আমি মনে করি আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আমাদের একটা পরিবার, এবং এই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে সবাই একসাথে কাজ করার কারণে আমরা ভবিষ্যতে আমরা সিনিয়র জুনিয়র একসাথে আমরা তাদের দুঃখে কষ্টে তাদের পাশে দাঁড়াতে পারবো বলে আমরা আশা করি। এবং ডিপ্লোমেটদের মধ্যে যারা তোমরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিকসের উপর ক্লাস নিচ্ছ, আমি মনে করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের ফিউচারে যখন তোমরা টিচার হবা তখন কিভাবে ক্লাস নিতে হবে, ক্লাসটা কিভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যাবে, ক্লাসটা কিভাবে স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখতে পারবে, এই বিষয়গুলো তোমরা এখান থেকে শিক্ষা নিতে পারতেছো, যা তোমাদের ফিউচারে বা ভবিষ্যতে কাজে দিবে বলে আমি মনে করি। তাই আমি আজকে আর বেশি কথা বাড়াবো না। আমি আবারও জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ডিপ্লোমেট এবং আজকের যাদের উদ্দেশ্যে প্রোগ্রাম, সেই সব আমাদের ফার্স্ট প্রফেশনাল এক্সাম যারা দিবেন তাদেরকে এবং আমাদের গেস্ট বিন্দুদেরকে আমি আবারও ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদ্দাম হোসেন ভাইয়াকে এত সুন্দর করে আমাদের অল্প কথায় আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। সুধী মণ্ডলী, এবারে আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার অত্যন্ত প্রিয় একটি মুখ, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির কোঅর্ডিনেটর ডক্টর সাদি মাসুদ আল তুরাব ভাইয়া। ভাইয়াকে অনুরোধ করব যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আসলে জার্নিতে আছি, খুব বেশি কথা বলবো না। আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই যে আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ যারা আমাদের ফার্স্ট প্রফ ক্যান্ডিডেট যারা, এবং জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে যারা এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করছে, উৎপল কুমার রয়, তামিমা তারিন যারা, এবং আজকের প্রোগ্রামে উপস্থিত সোহেল বক স্যার, মুহিবুর রহমান রাফি ভাই এবং বাইজিদ বুস্তামি ভাই সহ উপস্থিত সকল গেস্টকে আমি ধন্যবাদ দিয়ে আমি সংক্ষেপে শুধু দুইটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, সফলতার জন্য তিনটা ফ্যাক্টর খুবই জরুরি। প্রথম ফ্যাক্টর হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সেকেন্ড যে বিষয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাকে সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করা, এবং থার্ডলি হচ্ছে আল্লাহর সাহায্য বা ভাগ্য। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে
বর্তমানে করোনা লকডাউন সিচুয়েশনে আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ফার্স্ট প্রফ চ্যালেঞ্জ প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের অন্যান্য ফ্রেন্ডদের চেয়ে আপনারা এক ধাপ এগিয়ে গেলেন। এখন আমাদের এই ফার্স্ট প্রফ চ্যালেঞ্জ প্রোগ্রামে টোটাল 31টি ক্লাস আছে এবং সেই অনুযায়ী প্রতিটি ক্লাসের পরেই এক্সামের ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করব আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি নিজস্ব ওয়েবসাইটে আপনাদের পরীক্ষাটি নেওয়া, পরীক্ষাগুলো এমসিকিউ বেসড হবে। যদিও আমাদের ওয়েবসাইটটি একেবারেই নতুন, হয়তো শুরুর কয়েকটি পরীক্ষা নেওয়া সম্ভব নাও হতে পারে, তবে আমরা খুব দ্রুতই আমরা আপনাদের পরীক্ষা বা এক্সাম সিস্টেমটা আমাদের ওয়েবসাইটে নিব। আর তাও যদি আমাদের ওয়েবসাইটে না নিতে পারি তাহলে গুগল ফর্মের মাধ্যমে নেওয়া হবে। আর সেকেন্ডলি আমি যে বিষয়টা বলতে চাই, আপনারা যেহেতু আমাদের ক্লাস গুলো চালু নেই বা আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না, স্বাভাবিকভাবে আমাদের পড়াশোনাটা এখন যে ফ্লোতে করা দরকার ছিল সেই ফ্লোতে করতে পারবো না। তারপরও আপনারা যতটুকু সম্ভব অনলাইন ক্লাসগুলোতে পার্টিসিপেট করে এবং রেগুলার পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদেরকে যথাযথভাবে তৈরি করতে হবে। আপনারা এখন যে পড়াশোনাটা করবেন সেই পড়াশোনাটাই আপনার ভবিষ্যতে একজন ভালো ডক্টর হওয়ার পথে আপনার জন্য সহায়ক হবে। আর জেনে ফার্স্ট প্রফ ক্লাস প্রোগ্রাম নিয়ে যারা কাজ করছেন শুরু থেকে উৎপল কুমার রয়, তামিমা তারিন, যারা সহ অন্যরা যারা কাজ করছেন, তারেক কাউসার, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে তার এত সুন্দর কিছু কথার জন্য। আমরা সত্যিই অনেক কিছু বুঝতে পারলাম যে আমাদের প্রোগ্রাম সম্পর্কে খুব ইনফরমেটিভ কিছু কথাবার্তা ভাইয়া আমাদের জানিয়ে দিলেন। এবারে আমাদের সামনে এমন একজন স্যারকে আমরা রিকোয়েস্ট করব, প্রেজেন্ট করব ইনশাআল্লাহ, যিনি অ্যানাটমির একজন কিংবদন্তি, যার অ্যানাটমি নলেজের এক্সিলেন্সিতে আমরা সবাই মুগ্ধ। শুধুমাত্র জেনেসিস না, পুরো দেশ মুগ্ধ। স্যারের অ্যানাটমি লেকচার গুলো, আমাদের ইউটিউবের লেকচার গুলো আমাদের সবার জন্য খুবই ইফেক্টিভ হয় আলহামদুলিল্লাহ। ডক্টর বাইজিদ বুস্তামি স্যারকে এবার সংক্ষিপ্তভাবে অ্যানাটমি নিয়ে আমাদের প্রথম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ডক্টর তামিমা। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টরস। সেই সাথে আমার সুপ্রিয় স্টুডেন্টরা যারা ফার্স্ট প্রফ পরীক্ষা দিবে। আসলে আজকের এই সেশনটা করার পিছনে আমাদের অনেক একটা দূরদর্শী চিন্তা আছে এবং অনেক দিনের পরিকল্পনা। আমরা যারা ফার্স্ট ইয়ারে আসি, ফার্স্ট ইয়ারে এসে যেটা সমস্যা হয়, আমাদের মেডিকেল প্রফেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাইডলাইন দেওয়াটা। এই গাইডলাইন দেওয়ার জন্য দেখবেন প্রতি পদে পদে আমাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। তো আমাদের যেটা হয়, ফার্স্ট প্রপে এসে আমরা প্রথম দিকে মেডিকেলে চান্স পাওয়ার এই আবহাওয়াটাই কিছুদিন থাকে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, তেমন কিছু নাই, এরকম সুন্দর সুন্দর ফার্স্ট ইয়ার চলে যায়। কিন্তু ফার্স্ট ইয়ার শেষে যখন পরীক্ষা চলে আসে ফার্স্ট প্রপ, তখন একেবারে সমুদ্রের মধ্যে পড়ে যায়। কি পড়তে হবে কি পড়তে হবে না এগুলো বুঝে উঠতে পারি না। এবং এখন যেহেতু প্রপ সংখ্যা আরো বেড়েছে, 4টা প্রপ, সো পড়ার টাইম ডিউরেশনটা খুবই কম থাকে, যার কারণে বুঝে ওঠার আগেই পরীক্ষা চলে আসে। তো আমাদের স্টুডেন্টরা যেন এই বিপদে না পড়ে। তারপরে করোনাকালীন ক্রাইসিসে যারা মেডিকেল কলেজে একেবারে সম্মানিত এবং খুব প্রশিক্ষিত স্বনামধন্য শিক্ষকদের ক্লাসগুলো মিস করেছেন, প্রত্যেকটা মেডিকেল কলেজে খুব রিনাউন্ড স্যার রয়েছেন যারা খুব চমৎকার ভাবে পড়ান। সে সকল স্যারদের ক্লাসগুলো যারা মিস করেছেন, যেহেতু সেই ক্লাসগুলো আর রিকভারেবল না, তো দুধের স্বাদ ঘোলে মেটানো যদি মনে করেন, তবুও সেই রকম একটা আয়োজনই আমরা করার চেষ্টা করেছি যে আমরা অবশ্যই শিক্ষকদের সমতুল্য নয়, সমকক্ষ নয়, তবু আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্ট যেন পিছিয়ে না থাকে, তাদেরকে যেন আমরা গাইড করতে পারি এবং ফার্স্ট প্রপে তারা যেন গুড পারফরমেন্স করে। তো যে পিটফল গুলো আমাদের হয়, আমরা সেগুলো নিয়ে আজকে ডিসকাস করবো অ্যাকচুয়ালি। আমি একটু ফার্স্ট স্লাইডে আসতে বলছি, এই স্লাইডটা চেঞ্জ করবেন যিনি কন্ট্রোল করছেন। পরের স্লাইডে আসেন, স্লাইড নম্বর 2 তে আসেন। আমাদের যে প্রবলেমটা হয় যে আসলে কি পড়তে হবে কি পড়তে হবে না, এবং আমরা এক্সাম রিভিউ সিস্টেম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকে না। আমি মূলত আমাদের আজকের এই ফার্স্ট প্রপ
ক্যান্ডিডেটদের জন্য, এই পরীক্ষার্থীদের জন্য আমি রিভিউ সিস্টেমটা ডিসকাস করব এবং বেসিক্যালি আমি অ্যানাটমিটা কিভাবে পড়া দরকার, যেটা একটা গেম চেঞ্জার বলা হয় ফার্স্ট প্রপের। সবচেয়ে বেশি সংখ্যক ফেল হয় অ্যানাটমিতে এবং সবচেয়ে বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হয় অ্যানাটমি। সেই অ্যানাটমি নিয়ে আমি একটু ডিসকাস করব। ওমর ফারুক সাহেব, থ্যাংক ইউ, আপনি একটু কষ্ট করে আমাদের সাথে কানেক্টেড থাকেন এই কয়েক মিনিট। তো ফার্স্ট প্রপে যেটা হয়, এক্সাম রিভিউ সিস্টেমটা নিয়ে আমাদের অনেকের আইডিয়া থাকে না। আপনাকে আগে জানতে হবে একটা এক্সাম সিস্টেমটা কি, এটা না জানলে আপনি কখনোই ভালো করতে পারবেন না। তো এটা অনেকেরই হয়, ফার্স্ট প্রপে বুঝেই না আসলে কত মার্কের পরীক্ষা দিতে হবে। টোটাল সাবজেক্ট থাকে তিনটা, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। তিনটা সাবজেক্টে টোটাল 1300 মার্কস থাকে, প্রত্যেকটা সাবজেক্টে পাস মার্ক 60%। এই বিষয়গুলো এইটুকু আমাদের অনেকের ধারণা আছে। অ্যানাটমিতে থাকে 500 মার্কের পরীক্ষা হয়, ফিজিওলজিতে 400 মার্কের, বায়োকেমিস্ট্রিতে 400 মার্কের। এই তিনটা সাবজেক্ট মিলে টোটাল 1300 মার্কের পরীক্ষা। এখানে দেখেই বোঝা যায় যে ইয়েস, অ্যানাটমিতে সবচেয়ে বেশি সংখ্যক নম্বর থাকে এবং এই সাবজেক্টটাতেই সবচেয়ে বেশি সংখ্যক ফেল করে। এবং মেডিকেল কলেজে যত সময় দেওয়া, যত এমফেসিস দেওয়া, যত গুরুত্ব দেওয়া সব অ্যানাটমি সাবজেক্টের উপরে দেওয়া হয়, তারপরেও অ্যানাটমিতে সবচেয়ে বেশি ফেল হয়। তো আমাদের এই সিস্টেমটা সম্পর্কে একটু আসলে জানা দরকার। তো অ্যানাটমিতে যেটা হয়, অ্যানাটমির প্রথমে যদি বলি, অ্যানাটমি রিটেন পরীক্ষা হয়, ভাইবা পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। এখন রিটেন পরীক্ষাতে অ্যানাটমিতে নম্বর থাকে 200 এবং যারা গুড নম্বর ক্যারি করে, এই যে আমাদের ডক্টর দেবজ্যোতি, যারা এক্সিলেন্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড পায়, এরা চমৎকার ভাবে যেই জায়গা থেকে বেশি নম্বর কুড়িয়ে আনে সেটা হচ্ছে রিটেন এক্সাম। এবং সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই দুটো পরীক্ষাতে তারা সর্বোচ্চ নম্বর পেয়ে যায়। ভাইবা পরীক্ষাতে অন অ্যান এভারেজ নাম্বার আসে, তবে যাদের এইরকম লেভেল চলে আসে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার লেভেলে চলে আসে, তারা ভাইভাতে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে এবং তারা অনেক নম্বর পেয়ে যায়। সো আপনার গেম চেঞ্জার এখানে মূলত রিটেন এন্ড প্র্যাকটিক্যাল। ভাইবা পরীক্ষার নম্বর হচ্ছে এটা দুধ ভাতের মতো, পাস করতে পারলেই হবে। তবে রিটেন এবং প্র্যাকটিক্যাল আপনি যখন বেশি নম্বর ক্যারি করতে পারবেন, তখন আপনি অবশ্যই ভালো নম্বর পাবেন। ইন কম্পারিজন টু দ্য ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি, অ্যানাটমিতে যেমন 500 মার্ক বললাম, রিটেনে 200, প্র্যাকটিক্যাল 150 এবং ভাইভাতে 150। কিন্তু ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রিতে একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্টটা কেমন? রিটেন মার্ক ফিজিওলজিতে 100 থাকে, বায়োকেমিস্ট্রিতে 100 থাকে। ওটা নিয়ে প্রবলেম হয় না। প্রবলেমটা এখানে রিটেনের নম্বর ঠিকই থাকে, ভাইভাতে এখানে নম্বর কমে যায় এবং প্র্যাকটিক্যালের নম্বর কমে যায়। সো ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে আপনাকে আবার সেই 300 মার্কের মধ্যেই বেশি নম্বর ক্যারিয়ার করতে হবে রিটেন এন্ড প্র্যাকটিক্যাল। ভাইভাতে আপনি খুব বেশি ডিফার করতে পারবেন না। তাহলে আপনার বেশি নম্বর পাওয়ার সুযোগ কিন্তু সবচেয়ে বেশি অ্যানাটমি সাবজেক্টে, বাকিগুলোতে কিন্তু বেশি উঠাতে পারবেন না। এরপরে যদি আমরা অ্যানাটমি সম্পর্কে আরেকটু দেখার চেষ্টা করি, অ্যানাটমিতে দুটো পেপারের পরীক্ষা হয়, পেপার 1 এন্ড পেপার 2। পেপার 1, পেপার 1 যেটা, পেপার 1 এ যে রিটেন পরীক্ষাটা হয়, এখানে রিটেন পরীক্ষায় 100 নম্বর থাকে। 100 নম্বরের মধ্যে আগেই বাদ দিয়ে দেবেন 10 নম্বর, কারণ এই 10 নম্বর আপনার সারা বছরের অর্জন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা বলা হয়, এই অ্যাসেসমেন্টে সারা বছর আপনি কেমন অ্যাটেন্ডেন্স দিয়েছেন, স্যার ম্যাডামদের দৃষ্টিতে আপনি কতটা নোন ফেস, কত রেগুলার স্টুডেন্ট, আপনার সার্বিক বিবেচনার উপরে স্যার ম্যাডামদের হাতে 10 মার্ক থাকে, যেটাকে বলে ফরমেটিভ অ্যাসেসমেন্টস অফ দ্য হোল ইয়ার। এরপরে আসেন যে 90 মার্কের পরীক্ষাটা আপনার হাতে রয়েছে। এই 90 মার্কের মধ্যে এসএ কিউ যেটা, শর্ট অ্যান্সার কোশ্চেন্স, এটাতে থাকে 70 নম্বর এবং এমসিকিউ যেটা, সেখানে থাকে 20 নম্বর। এই এমসিকিউ 20 নম্বরেই যারা খুব টপ লেভেল গেমার আর কি, যারা খুব ভালো নম্বর পায়, তারা এমসিকিউ অংশে চমৎকার পারফরমেন্স করে। কারণ এই এমসিকিউ অংশটা কিছু ফোকাল জায়গাগুলো রয়েছে, যেই টপিক গুলো খুবই কমন, এইগুলো পড়াশোনা করে এবং এমসিকিউর কিছু বই রয়েছে এবং দেখবেন যে যেই বইগুলো আপনি পড়াশোনা করেন, যেমন বিডি চৌরাশিয়া অ্যানাটমি, এই বইটার পিছনে এমসিকিউ রয়েছে এবং এইরকম বইগুলো গ্রেজ অ্যানাটমিতে দেখবেন সেটা ডিসকাশন থাকে। এরকম বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো থাকে, এইগুলো যারা একটু পড়াশোনা করে তারা এমসিকিউ তে দারুণ নম্বর উঠে আনে এবং এমসিকিউ গুলো খুব কঠিন হয় না। এবং ইউনিভার্সিটি, প্রত্যেকটি ইউনিভার্সিটি এমসিকিউ বুকস এর কালেকশনও রয়েছে। সো আপনি সিনিয়রদের কাছে প্লাস এমসিকিউ কোশ্চেন গুলো কালেক্ট করলে অনেক নম্বর ক্যারি করতে পারবেন। এখন প্রবলেম যেটা এসএ কিউ, অনেকে লিখে ফেলেন এসএ, লিখে ফেলেন যে সামারি, কেউ কিছুই বুঝেন না, একটা হজবরল করে দিয়ে আসেন। এই এসএ কিউ যেটা, শর্ট অ্যান্সার কোশ্চেন্স, এখানে প্রশ্ন এবং উত্তর স্পেসিফিক। আপনাকে যখন ড্রয়িং এন্ড লেবেলিং করতে বলবে, যে বলে দিল যে ড্রয়িং এন্ড লেবেলিং অফ দ্য ব্লাড সাপ্লাই অফ হার্ট, তখন আপনাকে ব্লাড সাপ্লাই অফ হার্টের ড্রয়িং এন্ড লেবেলিংটাই করতে হবে, উল্টা উল্টা করে লাভ নাই। এখন এখানে যে যেভাবে প্রেজেন্ট করতে পারবে তার খাতার নম্বর আসবে তেমন। তবে রিটেনে খুব ভালো নম্বর পেতে হলে আপনাকে
খুব চমৎকার প্রেজেন্টেশন করতে হবে, কারণ রিটেনে স্যার আপনার মুখ দেখতে পায় না, যেমনটা ভাইবা বোর্ডে বা প্র্যাকটিক্যাল বোর্ডে আপনার মুখ দেখে অনেক কিছু চেঞ্জ হয়, কিন্তু রিটেনে আপনার মুখপাত্র হচ্ছে আপনার খাতা। সো আপনি খাতায় যেভাবে প্রেজেন্ট করে আসবেন সেভাবে আপনি নম্বর পাবেন। সো এসএকিউ তে আপনি কিভাবে ভালো করবেন, যেটা মেইন গেম চেঞ্জার রিটেন পরীক্ষায়, শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা আমি একটু পরে ডিসকাস করব। তাহলে আমাদের এখানে নম্বর ডিস্ট্রিবিউশন পেপার 1 এন্ড পেপার 2 100 করে নম্বর থাকবে। 100 নম্বরের মধ্যে 10 নম্বর আপনার হাতের বাইরে, সারা বছরের অ্যাসেসমেন্ট, 90 নম্বর আপনার হাতের মধ্যে। পেপার 2 তেও সেম ঘটনা, এখানেও 100 মার্কের রিটেন পরীক্ষা হয়। নেক্সট স্লাইড প্লিজ। তাহলে আমরা রিটেন সম্পর্কে পেয়ে গেছি 200 নম্বর। এখন আমরা দেখবো ভাইবা। ভাইবাতে টোটাল 150 মার্কস থাকে। এখানে সবচেয়ে জটিল কোশ্চেন যেটা ভাইবা, এবং দেখেন রেড কালার দিয়ে দেখিয়েছি ভাইবাটাকে, কারণ এই জায়গাতে ফেল হয়, মানে বেশি নম্বর পাওয়া দূরের কথা, এখানে ফেল হয়। এখানে বেশি নম্বর পাওয়ার চিন্তা খুব করার দরকার নাই, যারা খুব চমৎকার পারফরমেন্স করবে তারাই মূলত এখানে বেশি নম্বর পায়, আর আদারওয়াইজ অন্যরা এভারেজ নম্বর পায়। তো এখানে হার্ড পার্ট এবং সফট পার্ট দুটো পার্টে ভাগ করা হয়। হার্ড পার্টে 75 নম্বর থেকে, সফট পার্টে 75 নম্বর থেকে। দেখা যায় যে কারো হার্ড পার্টের পরীক্ষাটা ভালো হয়, সফট পার্ট খারাপ হয়, কারো সফট পার্ট ভালো হয়, হার্ড পার্ট খারাপ হয়, কোনো একটা জায়গায় ভেরিয়েশন হয়। এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা, রিটেন পরীক্ষা যেমন আপনার পেপার 1 পেপার 2 2 দিনে দুটো পরীক্ষা হয়, কিন্তু এই ভাইবা পরীক্ষাটা হয় আমাদের হার্ড পার্ট একদিন হবে, সফট পার্ট একদিন হবে। কিন্তু এই হার্ড পার্ট এবং সফট পার্টের মধ্যে যেটা মিক্স হয়ে আসে, যেটা একেবারে বোঝার উপরে শাকের আটি, অর্থাৎ বড় একটি বোঝা আপনার সাধ্যের বাইরে, যেটা তার উপরে যদি ছোট্ট একটা আটিও দেওয়া হয়, সেটাও আপনার কাছে মনে হবে 1 মণ একটা এক্সট্রা ভারী বোঝা দেওয়া হয়েছে। ঠিক ওই রকম একটা ঘটনা ঘটে ভাইবা বোর্ডে, যেখানে হার্ড পার্ট, হোল বডির হার্ড পার্ট অ্যানাটমি আপনি পরীক্ষায় অ্যাপিয়ার করবেন, সেখানে আপনাকে যখন আবার প্র্যাকটিক্যালের কিছু অংশ এখানে ঢুকে দেওয়া হবে, সারফেস মার্কিং আরো কিছু পোর্শন ঢুকে দেওয়া হবে, তখন এটা এত কঠিন হয়ে দাঁড়ায় যে আসলে অচিন্তনীয়। এবং অ্যানাটমি পরীক্ষা, আর ফাইনাল প্রপের সার্জারি পরীক্ষা, আর সেকেন্ড প্রপের প্যাথোলজি পরীক্ষা, এই 3টা পরীক্ষা দিয়ে মনে হয় যে জীবনে এর থেকে কঠিন কিছু আর নাই। তো ফার্স্ট প্রপে অ্যানাটমির কষ্টটা এখানে ভাইবা পরীক্ষাটা, যেখানে ভাইবার সাথে প্র্যাকটিক্যালটা একসাথে হয়। সো এটার জন্য আপনাকে মানে এনার্জিও গেইন করতে হবে, অভ্যাসও তৈরি করতে হবে, ওয়েল প্রিপারেডও থাকতে হবে। সফট পার্টে আবার 75 নম্বর রয়েছে, এবং সেখানে আরো কিছু থাকবে, ডিসেকশন থাকবে, প্র্যাকটিক্যালের আদার্স পার্ট গুলো থাকবে, এবং সবগুলোর সাথে অসপি থাকবে, যেটা আরেকটা পেইন। এখন প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে প্র্যাকটিক্যাল এবং ভাইবা একই দিনে সংঘটিত হবে, এবং সফট পার্ট একদিন হবে, হার্ড পার্ট একদিন হবে, 2 দিনে 2 পার্টটা হবে। টোটাল অ্যানাটমি পরীক্ষাটা শেষ হবে 4 দিনে। পেপার 1 পেপার 2 2 দিনে 2টা, পেপার 1 পেপার 2 হয়ে যাবে রিটেন। ভাইবা আপনার 2 দিনে হবে, আর আপনার ভাইবা প্র্যাকটিক্যাল গুলো 2 দিনে হবে। এই 4 দিনে পরীক্ষা শেষ হবে। তো এখানে যেটা দেখেন যে প্র্যাকটিক্যালের মধ্যে টোটাল মার্কস 150 বললাম, এই প্র্যাকটিক্যাল থেকে আপনি একটু সময় দিলেই প্রচুর নম্বর ক্যারি করতে পারবেন। এখানে দেখেন সফট পার্টের মধ্যে 75 নম্বর, এই সফট পার্টের মধ্যে 75 এর মধ্যে অস্পিতে আছে 30। যারা খুব স্টুডিয়াস স্টুডেন্ট, অস্পির কোশ্চেন্স কালেকশন করে, অস্পির ফরম্যাট বুঝে, অস্পিতে ফার্স্ট রাইট করতে পারে, অস্পির প্যাটার্ন বুঝে, তারা এখানে চমৎকার ভাবে 30-এর মধ্যে 25 28 এরকম নম্বর ক্যারি করে আসতে পারে। এবং অস্পির কোশ্চেন্স গুলো অনেকটা খুব ফরমেটিভ, স্ট্যান্ডার্ড লেভেলে হয়, একটু স্টাডি করলেই পারা যায়। কিন্তু যারা গড়পড়তা স্টুডেন্ট, পড়াশোনা একটু ফাঁকিবাজ, যারা একটু পড়াশোনায় ফাঁকি দেয়, তারা দেখা যায় যে অস্পিতে এখানে ভালো নম্বর ক্যারি করতে পারে না, এবং তাদের টোটাল নম্বর ফল করে। এরপর দেখেন ডিসেকশন, চমৎকার একটি জায়গা, যারা ডিসেকশনটা ভালো করে স্যারদের কাছে শিখে নেয়, সফট পার্টের ডিসেকশনে তারা প্রচুর নম্বর পায়। এবং কি কি ডিসেকশন দেওয়া হবে এগুলো খুব প্রোটোটাইপ ফিক্সড করা, খুব বেশি ডিসেকশন দেওয়া হয় না। আপনাকে কখনো বলবে না যে আপনি লিভার ডিসেকশন করেন, কিডনি ডিসেকশন করে ভিতরে চলে যান। আপনাকে বলবে রেনাল অ্যাঙ্গেলের এই জায়গায় রেনোগ্রাম, মানে রেনাল যে জোনটা, এটা আপনি ব্যাক থেকে কিভাবে ডিসেকশন করে বের করতে পারবেন। খুব কমন ডিসেকশন দেওয়া হয়। সো ডিসেকশনটা আপনি একটু পড়াশোনা করলেই কিন্তু পারবেন। এরপরে যদি দেখেন যে রেডিওলজি এন্ড ইমেজিং, এটা আনপ্রেডিক্টেবল কেন, এটা ডিপেন্ডস অন ইওর বোর্ড টিচার্স। তবে খুব এভারেজ কোয়ালিটির কোশ্চেন গুলো করা হয়। আপনি রেডিওলজি ইমেজিং এর জন্য আপনার ডিপার্টমেন্টে আপনাকে ঘুরতে হবে, দৌড়াইতে হবে, স্যারদের সাথে বারবার স্যারদের কাছে যেতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে স্যাররা আসলে কোন প্যাটার্নে কোশ্চেন্স করে। আপনার সিনিয়রদের কাছে শুনতে হবে যে হ্যাঁ কি ধরনের রেডিওলজি ইমেজিং থাকে। এবং আপনি যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন, আপনার পাসিং এমবিবিএস, আপনার কিন্তু এই সব প্রশ্নগুলো পরীক্ষা আসবে, এই রেডিওলজি ইমেজিং এর কোশ্চেন্স থাকবে। আপনি যখন এফসিপিএস পার্ট 2 দিতে যাবেন, আবার এমএস কোর্সে আসবেন, তখন দেখবেন আবার সেই অস্পি এগুলোই ঘুরে ফিরে আসবে। সো আপনার ওরিয়েন্টেশন যদি এখান থেকে ভালো হয়, আপনি পরবর্তী সময়ে ভালো করবেন। এরপর দেখেন হার্ড পার্ট। এই হার্ড পার্টটা আসলে হার্ড, সফট পার্ট শুনে সফট মনে হলো, জটিল।
আর হার্ড পার্টও জটিল। এখানেও সেম ফরম্যাটে অনেকটা, যেখানে অস্পি থাকবে 30 মার্কস এবং একটু প্র্যাকটিস করলে অস্পি প্রশ্নগুলো খুব চমৎকার ভাবে অ্যান্সার করা যায়। এবং একটা কথা মনে রাখবেন যে সর্বোচ্চ নম্বর পাওয়ার জায়গা হচ্ছে অস্পি, যেখানে সময় দিলে বৃথা যাবে না, আপনার শ্রম বৃথা যাবে না, সেটা হচ্ছে অস্পি। এরপর দেখেন লিভিং অ্যানাটমি, আপনি চিন্তা করতে পারবেন না সারফেস মার্কিং আর লিভিং অ্যানাটমি থেকে 20 মার্কস থাকে, প্রচুর নম্বর, এবং এগুলো ফিক্সড। মান্নান স্যার একটা ডিসেকশন বই আছে দেখবেন, মান্নাস ডিসেকশনস অন হিউম্যান অ্যানাটমি, এই বইটাতে চমৎকার ভাবে সারফেস মার্কিং গুলো দেওয়া আছে। এবং যিনি ভবিষ্যতে সার্জন হতে চান তার জন্য এই সারফেস মার্কিং আজীবন দরকার। যিনি রেডিওলজিস্ট হতে চান তার জন্য এই সারফেস মার্কিং আজীবন দরকার। আলটিমেটলি যিনি একজন ডক্টর হতে চান, কোথায় ব্যথা হচ্ছে, কোন অর্গানের জন্য ব্যথা হচ্ছে, কারণ রুগীর কমপ্লেন মানেই ব্যথা, ব্যথা নাহলে রুগী ডাক্তারের কাছে আসে না। সো আলটিমেটলি আপনি একজন ডাক্তার হতে চাইলে আপনাকে এই সারফেস মার্কিং জানতে হবে ইন হিউম্যান বডি, আদারওয়াইজ আপনি ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন না। আবার এই সারফেস মার্কিং জানলে আপনি ফার্স্ট প্রপে 20 নম্বর পেয়ে যাবেন। সো সারফেস মার্কিং সম্পর্কে আপনাকে মাস্ট হ্যাভ এ ক্লিয়ার কাট কনসেপ্ট, প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, ফ্রম দ্য বিগিনিং অফ ইউর মেডিকেল লাইফ প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি সারফেস মার্কিং এ চমৎকার ভাবে পরীক্ষায় পারফর্ম করতে পারবেন। এরপর দেখেন লাকি স্লাইড বলে একটি জায়গা রয়েছে, এইটা আসলে ডিপেন্ডস অন লাক, তবে পুরোপুরি লাক না। কেন লাক না জানেন? এই লাকি স্লাইড গুলো ফুললি লাকি না। লাকি না কেন? যারা যত বেশি স্লাইড দেখবে বিফোর প্র্যাকটিক্যাল এক্সাম, তারা তত বেশি ভালো পারে এই লাকি স্লাইডে। যারা হিস্টোলজি খাতাটা ফার্স্ট ইয়ারে শুরু থেকে ভালো করে ড্রয়িং করে নিজে হাতে, বাইরের লোককে টাকা দিয়ে করায় না, অন্য বন্ধু বান্ধব দিয়ে করায় না, বরং নিজে হাতে প্র্যাকটিক্যাল খাতাগুলো তৈরি করে, তারা এই লাকি স্লাইডে গুড পারফর্ম করে। আপনি যদি মনে করেন হিস্টোলজি খাতায় সারা বছর কষ্ট করে 5 মার্ক, এটা ভুল কথা। হিস্টোলজি খাতা সারা বছর, সো লাকি স্লাইড ইজ নট অনলি লাকি স্লাইড, হিস্টোলজি নট অনলি হিস্টোলজি, হিস্টোলজি এন্ড লাকি স্লাইড ইজ ভাই ভাই, একটা পড়লে আরেকটা পারবেন। সো এই পোর্শনটুকুতে আপনি চমৎকার ভাবে প্রচুর নম্বর ক্যারেট করতে পারবেন যদি আপনি এখানে সময় দেন। এবং অবশ্যই আপনাকে টোটাল নম্বর বেশি পেতে হলে প্র্যাকটিক্যাল আপনাকে অনেক নাম্বার পেতে হবে, রিটেনে পেতে হবে, ভাইভাতে আপনি খুব বেশি পাবেন না। এবং যারা দেশের বাইরে যেতে চান, আপনার পাসিং এমবিবিএস, বিদেশে ডিগ্রি করতে হলে আপনাকে এই যে আপনার মার্কশিট প্রেজেন্ট করতে হয়। আপনি যখন ইউএসএমএল দিবেন বা দেশের বাইরে কোথাও প্র্যাকটিসের জন্য বা হায়ার ডিগ্রির জন্য আপনি যখন অথরাইজ করতে যাবেন, আপনার ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ, থার্ড প্রপ, ফোর্থ প্রপের মার্কশিট কোনটায় কত পেয়েছেন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট কত ছিল, সব আপনাকে ওখানে প্রেজেন্ট করতে হয়। টোটাল মার্কশিট মেডিকেল কলেজ থেকে প্রোভাইড করে। সো আপনি যদি এই পোর্শন গুলোতে খারাপ করেন, দেখবেন আপনাকে এইসব পয়েন্ট আউট করে দিচ্ছে, তারা অ্যাকসেপ্ট করছে না। নেক্সট স্লাইড। একজন প্রশ্ন করেছেন অস্পির বিষয়টা বুঝিয়ে বলবেন। থ্যাংক ইউ ফর এ নাইস কোশ্চেন। অস্পি আসলে এইটা আপনি মেডিকেলে পরীক্ষা দেওয়ার সময় আপনি বুঝবেন, বিশেষ করে এগুলো যেহেতু আমাদের কার্ড পরীক্ষায় সবসময় অ্যারেঞ্জ করা হয় না। অস্পির ব্যাপারটা এরকম থাকে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে আপনাকে খুব শর্ট কিছু কোশ্চেন প্রোভাইড করা হয়। যেমন আপনাকে আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, এখানে 4 থেকে 5টা কোশ্চেন থাকে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, আপনার একটা বড় রুমের মধ্যে আপনাদেরকে সবাইকে ঢুকিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা স্টেশন থাকবে, হয়তো 20 জন স্টুডেন্ট পরীক্ষা দেবে, ওখানে দেখা যাবে যে 25টা স্টেশন থাকবে। স্টেশন মানে বসার জায়গা, এবং সেখানে প্রশ্ন দেওয়া থাকবে, স্যাম্পল দেওয়া থাকবে। এমন হতে পারে একটা স্টেশনে যে আপনি দেখলেন যে ওখানে একটা হার্টের একটা ভিসেরা দেওয়া আছে এবং ভিসেরাতে একটা জায়গায় মার্কিং করা আছে যে অ্যান্টেরিয়র করোনারি আর্টারি, ঠিক ওই যে আমাদের সরি রাইট করোনারি আর্টারি বা লেফট করোনারি আর্টারি বা এসএ নোড যে জায়গায় থাকে, এরকম একটা জায়গায় মার্কিং করা আছে। দিয়ে আপনাকে বলা হলো যে হোয়াট ইজ দিস স্ট্রাকচার, রাইট করোনারি আর্টারি ওখানে একটা সুতা দিয়ে বা লাল ফিতা দিয়ে ট্যাগ করা আছে। তাহলে আপনি ডায়াগনোসিস করবেন ইট ইজ আ রাইট করোনারি আর্টারি, নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন হয়তো আছে যে রাইট করোনারি সাপ্লাই টু হুইচ স্ট্রাকচার, আপনি তখন বলবেন কোন কোন স্ট্রাকচারে সাপ্লাই দেয়। তারপর প্রশ্ন থাকতে পারে যে এসএ নোডে কোন আর্টারি বেশি সাপ্লাই দেয় বা কত পার্সেন্ট কেজে এসএ নোড সাপ্লাই দেয়, আপনি তখন অ্যান্সার করলেন। তারপর হয়তো প্রশ্ন থাকতে পারে যে রাইট করোনারি আর্টারি যদি ব্লক হয়ে যায় তাহলে ইসকেমিয়া হবে কোন কোন জনে, তখন আপনি এইভাবে অ্যান্সার করবেন। তাহলে এরকম একটা স্টেশন থাকতে পারে। আবার এমন হতে পারে একটা এক্সরে দেওয়া আছে, এক্সরে ফিল্ম বক্সে দেওয়া আছে, এক্সরে ফিল্মটা বক্সে দিয়ে বলে আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার, তখন আপনি বলবেন যে ইট ইজ এ চেস্ট এক্সরে, যা যা আছে বললেন। তারপর হয়তো ওখানে প্লুরাল ইফিউশন আছে, এটা হয়তো ফার্স্ট প্রপে থাকবে না, হয়তো ওখানে বলবেন যে হুইচ ওয়ান ইজ দা এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেল অথবা কার্ডিয়াক অ্যাপেক্স কোনটা, এরকম ভাবে আপনার প্রশ্নগুলো থাকবে। কিছু জায়গায় ভিসেরা থাকবে, কিছু জায়গায় এরকম স্যাম্পল দেওয়া থাকবে, কিছু জায়গাতে একটা বোনস দেওয়া থাকলে, হয়তো ফিমার একটা বোনস দেওয়া থাকলো, দিয়ে বলে আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার, আপনি তখন আইডেন্টিফাই করলেন, তখন বলা হলো যে ফিমারের গ্রোয়িং এন্ড কোন দিকে থাকে বা ফিমারের নিউক্লিয়ার আর্টারি কোন দিকে।
এইরকম ভাবে আপনাকে, বা এটা কোন টাইপের বোন, লং বোন না শর্ট বোন, এইভাবে আপনাকে প্রশ্নগুলো দেওয়া থাকবে। আবার কিছু জায়গাতে এরকম হবে যে না, এরকম কোনো স্যাম্পল কিছু নাই, শুধু কোশ্চেনার থাকলো, যে আপনি কিছু ডিফাইন করেন, ডিফাইন হচ্ছে লং বোন বা পেরিস্টেম বা এরকম বা একটা ডেফিনেশন দিয়ে থাকতে পারে। সো অসপি হচ্ছে এটা প্র্যাকটিক্যাল পারফরমেন্স, একটা লিমিটেড টাইম, সাধারণত 3 মিনিট, এবং ইউনিভার্সিটি মানে সেশন ভেদে টাইম ভ্যারি করে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে কিছু প্রশ্নের অ্যান্সার করতে হবে কোনো স্যার ম্যাডামের কাছে না, ওখানে যে প্রশ্ন দেওয়া থাকবে ওই প্রশ্নে ঠিক ওখানে অ্যান্সার করবেন, ঘন্টা পড়ে যাবে, পরের স্টেশনে আপনাকে চলে যেতে হবে, আবার টাইম শেষ, ঘন্টা পড়বে, পরের স্টেশনে চলে যেতে হবে। এইভাবে অনেকটা খেলার মতোই বিষয়, কিন্তু এই খেলাটা খুবই কষ্টদায়ক, খুবই পেনফুল, কারণ টাইম এত শর্ট থাকে যে ওই শর্ট টাইমের মধ্যে লেখা খুবই কঠিন, এবং আপনি যদি স্ট্রাকচার আইডেন্টিফাই করতে না পারেন তাহলে খুবই ডিফিকাল্ট ওখানে আপনার অ্যান্সার করা। আমার মনে হয় আপনি অসপি সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছেন। আর তারপরে হাউ টু পারফর্ম ফরমেটিভ মার্কস বি গিভেন, প্রশ্নটা পুরোটা আমি দেখতে পারি নাই, তো যাই হোক, প্রশ্নটা ফরমেটিভ মার্কস বলতে এটা আপনি আসলে বুঝতে পারবেন না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত। এরকম আপনার অ্যাটেন্ডেন্স, যেমন মেডিকেল কলেজে বলা হয় যে আপনাকে 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, তারপরে আপনার প্রত্যেকটা আইটেম ক্লিয়ার থাকতে হবে, টাইমলি আপনার কার্ড পরীক্ষা, রিটেন টার্ম পরীক্ষাগুলো ক্লিয়ার থাকতে হবে। এই যে এই সবগুলো যারা ক্লিয়ার করবে তারা ফরমেটিভ অ্যাসেসমেন্টের নম্বর বেশি পাবে। অনেক সময় দেখা যায় যে আমরা রিটেনের পাস মার্কের কাছাকাছি যে ফেল করে, তো যেই পর্যায়ে নাম্বার পেলে পাস হবে 2 মার্ক বা 3 মার্ক কম পেয়েছি, তখন হচ্ছে এই ফরমেটিভ অ্যাসেসমেন্টে আপনার জন্য হেল্পফুল পাস করতে। একজন প্রশ্ন করেছেন অসপির জন্য কোন বই পড়বো আর এমসিকিউ এর জন্য কি বই পড়বো। এমসিকিউ এর জন্য অ্যাকচুয়ালি এইভাবে কোনো বই নাই, তবে আপনি একটু বাজারে খোঁজ করলে প্রিভিয়াস এমসিকিউ কোশ্চেন্স গুলো পাবেন ইউনিভার্সিটিতে, নিজ নিজ ইউনিভার্সিটি এমসিকিউ কোশ্চেন্স গুলো আপনি পাবেন। আর প্রত্যেকটা বইয়ের শেষে, বিডি চুরের শেষে দেখবেন সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ আছে, সেখান থেকে আপনি আইডিয়া পেতে পারেন। আর আরেকটা কথা, যিনি অসপি নিয়ে বলেছেন, অসপি নিয়ে এটা আসলে ওইভাবে অসপি নিয়ে কোনো বই অ্যাভেলেবল না, মানে অথেন্টিক কোনো বই অ্যাভেলেবল না, তবে প্রত্যেকটা মেডিকেল কলেজেই সিনিয়রকে জিজ্ঞাসা করলে দেখবেন যে তাদের প্রফেশনাল এক্সামের জন্য তারা কিছু বই বের করে, যেগুলো নীলক্ষেতে অ্যাভেলেবল পাওয়া যায়, এবং নিজ নিজ মেডিকেল কলেজের হোস্টেলে গেলেও পাবেন। অসপির জন্য দেখবেন আপনার সিনিয়ররা কোনো না কোনো চটি বই বের করে রেখেছে, আপনি সেই চটি বইগুলো ফলো করবেন, এবং আপনার যখন টিচাররা আপনার ডেমো ক্লাসগুলো হয়, ঠিক ডেমো ক্লাসগুলোর সময় কিছু গাইডলাইন দিয়ে যায় যে এই এইগুলো অসপির জন্য ইম্পর্টেন্ট, এইগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এইভাবে ক্লাসে বলে। আর যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের টিচারদেরকে প্রশ্ন করবেন যে স্যার বা ম্যাডাম ম্যাডাম আমরা অসপির জন্য কোন কোন জায়গাগুলো পড়বো। তখন আপনাদের রেসপেক্টিভ টপিকস পড়ানোর সময়, যেমন হার্ট পড়ানোর সময়, লাংস পড়ানোর সময়, মেডিস্টেনাম পড়ানোর সময়, ডায়াফ্রাম পড়ানোর সময় আপনাকে বলে দিবে যে এইটা অসপির জন্য ইম্পর্টেন্ট। সো এটা আপনি সেখান থেকে হেল্প পেতে পারেন। তবে অসপির জন্য অথেন্টিক সোর্স হচ্ছে, এক কথায় বলা যায়, সিনিয়র বড় ভাইদের তৈরি করা নোট। এখান থেকে আপনি প্রিভিয়াস সব অসপির সোর্স গুলো পেয়ে যাবেন। আর আরেকটা মানে চোরাই বুদ্ধি যেটা, পরীক্ষার আগে আপনাকে পরীক্ষার হলের আশেপাশে ঘুরতে হবে, না ঘুরলে আপনি এইসব পরীক্ষাগুলো সম্পর্কে আইডিয়া পাবেন না। আপনাকে ইনভায়রনমেন্ট এবং ওই জায়গার সিচুয়েশন বলে দিবে অসপি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এবারে আসতে যাচ্ছে। সো আশেপাশে একটু ঘুরেও দেখতে হয়, কারণ চোখ কান খোলা রাখলে অনেক লাভ হয় পরীক্ষায়, এবং যারা ভালো করে তাদের চোখ কান খুব খোলা থাকে, ইভেন পরীক্ষার হলেও চোখ কান তারা খোলা রাখে। স্যার ম্যাডাম অনেক সময় আপনাকে ক্লু দিবে, আপনার স্যার ম্যাডাম চাই আপনি পাস করেন, ক্লু দিবে। ক্লু বোঝার জন্য আপনার লেভেল অফ নলেজ একটা লেভেল পর্যন্ত থাকা লাগে, যার কারণে ক্লু না বুঝতে পারলে কিন্তু আপনি কিছু জায়গায় ডিফিকাল্ট জায়গাতে অ্যান্সার করে বেরোতে পারবেন না। থ্যাংক ইউ ফর ইউর নাইস কোশ্চেন্স। এখন লাস্টলি আমি রিটেন সম্পর্কে একটু বলবো, যে রিটেনে যে জায়গাটাতে আমাদের একদম গেম চেঞ্জার ইন দ্য এক্সাম, রিটেনে আপনি কিভাবে ভালো করবেন, যেখানে আপনি প্রচুর নম্বর পাওয়ার জায়গা। নেক্সট স্লাইড প্লিজ। রাইটিং এর দুটো স্কিল থাকে, একটা হচ্ছে বেসিক রাইটিং স্কিল, যারা সাধারণত ভালো স্কুল কলেজ থেকে লেখাপড়া করে আসে তারা বেসিক রাইটিং স্কিল সম্পর্কে দক্ষ থাকে, তাদের লেখার প্যাটার্ন গুলো চমৎকার হয়, তারা জিনিসগুলো বোঝে। কোথায় লেখা শুরু করতে হয়, কোথায় ফুল স্টপ দিতে হয়, একটা পেজের মধ্যে কয়টা লাইন হবে, একটা লাইনের মধ্যে কয়টা ওয়ার্ড থাকবে, তারপরে খাতাটাকে সুন্দর করার জন্য খাতা যেটা মার্জিন টানতে হয়, এগুলো বেসিক রাইটিং স্কিল, এবং যারা ভালো স্কুল কলেজ থেকে পড়ে এসেছে তারা এগুলো খুব চমৎকার জানে। কিন্তু যারা সাধারণত মানে খুব
এস্টাবলিশড স্কুল কলেজের স্টুডেন্ট না, বাট মেধার জোরে যারা উপরে চলে এসেছে তাদের ক্ষেত্রে যেটা হয়, এবং ইভেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি দেখেছি আমি আমার কলিগদের কাছ থেকে মেডিকেল কলেজে এসে অনেক কিছু শিখেছি, এবং পোস্ট গ্রাজুয়েশন করতে এসে বাংলাদেশে একদম স্বনামধন্য জায়গার স্টুডেন্টদের কাছ থেকে তাদের অনেক কিছু শিখেছি, যে বেসিক রাইটিং কত চমৎকার ভাবে প্রেজেন্ট করা যায়, যেটা আমি আমার স্কুল লাইফে বা আমার কলেজ লাইফে আমি জানতাম না। সো বেসিক রাইটিং স্কিলটা, টেকনিকটা আপনাকে ডেভেলপ করতে হবে। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা সময়ে শিখে ফেললেই হবে না। আপনি যখনই কারোর ভালো এটা প্যাটার্ন দেখবেন তখনই শিখবেন, সেটা নিয়ে আমি পরের স্লাইডে ডিসকাস করব। এখন প্যাটার্ন অফ রাইটিং যদি আমি বলি, আপনাকে মেডিকেল কলেজের এই পরীক্ষাতে আপনাকে প্যাটার্ন অফ রাইটিং বুঝতে হবে। একটা সময় ছিল যখন মেডিকেল কলেজের প্রশ্নগুলো হতো এসে টাইপ কোশ্চেন্স, অর্থাৎ ডেসক্রাইব হার্ট, এটা দিয়ে একটা কোশ্চেন, তার মানে হার্ট সম্পর্কে আপনি একটা রচনা লিখবেন। তো ডেসক্রাইব হ্যান্ড, এরপরে হ্যান্ড সম্পর্কে আপনি রচনা লিখবেন, এরকম ছিল। বাট এখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন কোশ্চেন গুলো হচ্ছে সামারাইজ করো, শর্ট করে লেখো। আপনারা যারা দেখবেন এসএসসি ইন্টারমিডিয়েটের সময় আমরা বাংলায় লিখতাম সারাংশ লেখো, ভাব সম্প্রসারণ লেখো। ভাব সম্প্রসারণ লেখো মানে ভাবের রচনা করো, অনেক বড় লেখালেখি করো। এই ভাব সম্প্রসারণ সবাই চমৎকার ভাবে লিখতে পারে এবং 3-4 পৃষ্ঠা ধরে লেখে, কিন্তু যখন বলতো সামারি করো, সারাংশ লেখো, তখন কেউ হাফ পৃষ্ঠা লেখে, কেউ 1.5 পৃষ্ঠা লেখে, কেউ 1 পৃষ্ঠা লেখে, কিন্তু সামারিতে কেউ ভালো নম্বর পায় না। কেননা সামারাইজ করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। একটা 10 পৃষ্ঠার বক্তব্যকে 3 লাইনের মধ্যে আনা সো মাচ ডিফিকাল্ট, সামারাইজ করা সবচেয়ে কঠিন। এবং এই কারণে এসএকিউ টাইপের কোশ্চেন গুলোর অ্যান্সার করা ভেরি ভেরি ডিফিকাল্ট। তো আপনাকে যেটা করতে হবে, আপনি ভাব সম্প্রসারণ লিখবেন না, আপনি লিখবেন সারাংশ লিখবেন, এবং এর জন্য আপনাকে জিস্ট কথা বুঝতে হবে, কোশ্চেন্স কি জানতে চেয়েছে সেই কথাটা আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে সেই প্যাটার্নে অ্যান্সার করতে হবে। তো এই প্যাটার্ন গুলো কেমন হওয়া উচিত আমি পরের স্লাইড আপনার সাথে ডিসকাস করি। নেক্সট স্লাইড প্লিজ। বেসিক টেকনিকের মধ্যে যদি প্রথম কথাটা বলি, একটা কোশ্চেন সিকোয়েন্সিং রয়েছে। যেমন আপনি পরীক্ষার হলে যে প্রথমে আপনি খাতাটা পেয়ে কি করবেন, খাতাটা পেয়ে আপনার কাজ হচ্ছে খাতায় নাম, আপনার রেজিস্ট্রেশন, এভরিথিং তথ্যগুলো সুন্দরভাবে লিখবেন। আমি বেসিক টেকনিকটা বলছি, কারণ অনেকের এরকম হয় যে খাতা ভরে সব লিখেছে, কিন্তু খাতায় তার আইডেন্টিফাইং পয়েন্ট গুলো নাই, তার রোল নম্বর নাই, রেজিস্ট্রেশন নাই, সব শেষ। এটার জন্য না হয়, যারা খুব গুড লার্নার, গুড প্রেজেন্টার, তারা যেটা করে খাতায় সুন্দর করে পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে মার্জিন টানে। খাতায় মার্জিন দেওয়া হচ্ছে একটা সৌন্দর্য। দেখবেন বিয়ের সময় একটা মেয়েকে যেভাবে প্রেজেন্ট করা হয়, সারা বছর কি সেভাবে প্রেজেন্ট হয়ে থাকে? ওইভাবেই মানে সাজুগুজু করে বসে থাকে? থাকে না। তো আপনি সারা বছর একভাবে চলছেন, কিন্তু পরীক্ষার সময় আপনার মনে করবেন এরকম বিয়ের সময় বরকনেকে সাজানোর মতো। তো আপনার খাতাটার জন্য অবশ্যই মার্জিন দেওয়া থাকে। খাতায় যদি মার্জিন না থাকে, এটা মানে বেয়ার খাতা অনেকটা মানে অড লুকিং হয়। আবার অনেকে করে কি, খাতা দুটো ভাঁজ করে রেখে দেয়, ভাবে যে ভাঁজ দুটো মার্জিন, কিন্তু 1000 খাতার ভিতরে আপনার ওই খাতার ভাঁজ আর 10 দিন পরে খুঁজে পাওয়া যাবে না। সো ভাঁজ না করে আপনি মার্জিন দিবেন, এটা একটা গুড এটিকেট। এবং যে কোনো কোশ্চেন্স লিখলে লিখবেন অ্যান্সার টু কোশ্চেন্স নম্বর 1, কোশ্চেন্স নম্বর 2, এটা সুন্দর করে লিখবেন, এবং প্রিফারেবলি এটা সবুজ বা নীল কালি, অন্য কোনো কালি দিয়ে হাইলাইট করে দিবেন। তারপরে এবার যখন কোশ্চেন্সটা হাতে পাবেন, আপনি কোশ্চেন্স গুলো পড়বেন, পড়ে যেই কোশ্চেন্সটা আপনি সবচেয়ে ভালো পারেন, সবচেয়ে সুন্দর করে পারেন, যেটা আপনি নোট করে পড়েছেন, সেই কোশ্চেন্সটা নাম্বার 1-এ লিখবেন। গ্রুপ থেকে প্রত্যেকটা গ্রুপে ভাগ করে নেবেন। অনেকে করে কি 1 নম্বর থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত একটানা সব লেখে, সিরিয়ালি লেখে। সিরিয়ালি লিখে তো লাভ নাই, আপনার দরকার বেস্ট ওয়ান প্রেজেন্ট করা। প্রথম কোশ্চেন্স আপনি যত চমৎকার লিখতে পারবেন, 5 নম্বর কোশ্চেন্স আপনার তত চমৎকার হবে না। তাহলে আমি প্রথম কোশ্চেন একটু বেশি সময় দিয়ে চমৎকার ভাবে প্রেজেন্ট করবো, যেন স্যার খাতা দেখে ইমপ্রেসড হন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে আপনি খাতায় লেখা শুরু করবেন কিভাবে, কোথায় থেকে লেখা শুরু করবেন? অনেকে যেটা করে, মনে করেন একটা পেজ লেখা শুরু করলাম, কোশ্চেন্স লেখা শুরু করে এই লেখাটা শেষ হলো, পরের পেজের মাঝামাঝি বা শেষের দিকে এসে শেষ হলো, মানে 2/3 শেষ করে নিচের অংশটুকু বাদ আছে ফাঁকা জায়গা। এখন সে দ্বিতীয় কোশ্চেন্সটা লেখা শুরু করবে, ওই 2/3 যে 1/3 যে একটুখানি জায়গা ফাঁকা আছে, ওখান থেকে লিখবে অ্যান্সার টু কোশ্চেন নম্বর 2। তাহলে এখন একটা খাতায় প্রথম কোশ্চেন্স লিখলেন, দ্বিতীয় কোশ্চেন্স লিখলেন, ছোট্ট একটু জায়গা দিয়ে শুরু হলো, দেখা যাচ্ছে এক্সামিনার বুড়া মানুষ চশমার ফাঁকে দেখতেই পায় না যে ওখানে একটা কোশ্চেন শুরু হয়েছে, ওই কোশ্চেনের উত্তরটাই মিস হয়ে গেল, মার্কিং মিস হয়ে গেল। সেটা কখনো করবেন না। প্রশ্ন লেখা শুরু করবেন পেজের প্রথমে উপরে, একদম উপরে। আপনার যদি খাতার অর্ধেক পেজে এসে লেখা শেষ হয়, আপনি পরের পেজ থেকে নতুন কোশ্চেন শুরু করবেন। ইভেন যদি 3 লাইন লেখার পর আপনার একটা পেজ শেষ হয়ে যায়, লেখা শেষ হয়, তাহলে আপনি পরের কোশ্চেন শুরু করবেন নেক্সট পেজ ফ্রেশ জায়গা থেকে, যেন এক্সামিনারের চোখে পড়ে যে হ্যাঁ আপনি সুন্দর করে লেখা শুরু করছেন। তারপরে
কিছু জায়গা আছে খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর পয়েন্টটা দেখেন যে কিছু কিওয়ার্ড থাকে। আহ, আহ, এই কিওয়ার্ড গুলো আপনাকে মেনশন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে। দেখবেন যে কিছু ওয়ার্ড যেটা অন্য সব ওয়ার্ডকে ছাপিয়ে যায়, খুব ইম্পর্টেন্ট। যদি ব্লাড সাপ্লাই অফ হার্টই পড়ে, তাহলে ডোমিনেন্ট ব্লাড সাপ্লাই শব্দটা যখন আপনি লিখবেন, ডোমিনেন্ট ব্লাড সাপ্লাই যেটা ইনফিরিয়র সার্ফেস অফ দ্য হার্ট বা ডায়াফ্রামটিক সার্ফেস অফ হার্টে যে ব্লাড সাপ্লাই দিবে সেটাকে বলে ডোমিনেন্ট আর্টারি বা ডোমিনেন্ট ব্লাড সাপ্লাই। যেমন রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য inferior surface of heart, so it is right dominant heart in 90% patient, 90% কেসে। তাহলে এই যে ডোমিনেন্ট আর্টারি, এই কথাটা যদি আপনি একটু বুলেট আকারে অথবা একটু কিওয়ার্ডটাকে আপনি আলাদা কালার দিয়ে বা একটু আন্ডারলাইন করে দিলেন যেন স্যারের চোখে পড়ে। তারপরে অনেকে যেটা করে, একটা ঢালাও ভাবে প্যারাগ্রাফ লেখা শুরু করে। প্যারাগ্রাফ আকারে না লিখে যদি আপনি বুলেট আকারে পয়েন্ট আউট করেন, ছোট ছোট বুলেট দিয়ে পয়েন্ট আউট করেন, তাহলে আপনার লেখাটা খুব ক্যাচি হয়, সুন্দর হয়, এবং অল্প কথা অনেক জায়গা জুড়ে লেখা যায়। তারপর ফ্লো চার্ট, কিছু জায়গাতে আপনি একটা ফ্লো চার্ট আকারে দিতে পারেন যে হ্যাঁ এইটার পরে এইটা, তারপরে এইটা, ভাবে ফ্লো চার্ট আকারে। আপনি প্যারাগ্রাফ আকারে না লিখে আপনার টার্গেট থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন্স, স্মার্ট প্রেজেন্টেশন। কিছু জায়গায় আপনি পিকচার দিবেন, যেখানে আপনার পিকচার রিলেভেন্ট সেখানে আপনি খুব সিম্পল হ্যান্ডে, খুব কালারফুল করার দরকার নেই, খুব শর্ট হ্যান্ডে পিকচার দিয়ে দেবেন, গ্রাফিক থাকলে দিবেন। এইভাবে আপনার লেখাটাকে আপনি চমৎকার করতে পারেন। কালার মার্কিং নিয়ে অনেকে মনে করে যে হ্যাঁ খাতার মধ্যে অন্য কোনো কালার ঢুকানো যাবে না ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া। এটা হচ্ছে ইউনিভার্সিটির ইনস্ট্রাকশন। তবে যে যত সুন্দর করে প্রেজেন্ট করে সে তত বেশি কালার ইউজ করে। খাতায় মনে রাখবেন, লাল কালি বাদে বাকি সব কালি আপনি দিতে পারবেন। লাল কালি খাতায় ঢুকাতে পারবেন না, সবুজ কালি, নীল কালি, বেগুনি কালি, যে কালি খুশি সেই কালি দিয়ে আপনি মার্কিং করবেন। নিয়ম যাই থাক, এই মার্কিং এ আপনার স্যার সন্তুষ্ট হবে, আপনার খাতা আরো বেশি সুন্দর হবে, নম্বর বেশি পাবেন। এটা নিয়মের ভায়োলেন্স, তারপরে এটা এক্সিলেন্ট। তারপরে দেখেন হ্যান্ড রাইটিং, এটা একটা সবচেয়ে বড় জটিল বিষয়। আমাদের অনেকেরই হাতের লেখা খুবই খারাপ, মানে খারাপ বলতে কি খুবই খারাপ। তো এইটা ইমপ্রুভ করতে হবে। তো এখানে দুটি বিষয়, হাতের লেখা তো একদিনে ইমপ্রুভ হবে না, কিন্তু পরীক্ষাতে চলে আসবে। আপনার যদি হাতের লেখা ইমপ্রুভ করা নাও যায়, আপনার দুটো জিনিস খেয়াল রাখতে হবে। আপনার হাতের লেখাটা ক্লিয়ার যেন হয়, স্পষ্ট অক্ষরে যেন হয়, আর লাইন স্পেসিং ভেরি ইম্পর্টেন্ট। অনেকে চালাকি করে, মানে একেবারে চতুর যারা, তারা যেটা করে যে আহ, একটা পেজের মধ্যে 3-4টা বা 4-5টা লাইন লিখলো, একটা লাইনের মধ্যে 3-4টা ওয়ার্ড দিয়ে সে পেজ ভরাইতে চাচ্ছে। তাহলে লেখাটা দেখলে মনে হবে একটা মরুভূমির মতো মনে হবে, যে কিছু কিছু ওয়ার্ড ঘুরে বেড়াচ্ছে। তো যেই খাতায় এরকম দেখতে হবে যে একটা লাইনে 3-4টা ওয়ার্ড আর একটা পেজের মধ্যে 4-5টা লাইন, এটা ইট ইজ ওয়ান টাইপ অফ চিটিং উইথ এক্সামিনার। এবং আপনি চিটিং করে বাইরে সফল হলেও এই পরীক্ষার হলে আপনি সফল হবেন না। সো আপনার হাতের লেখা স্পষ্ট অক্ষরে লিখবেন, কাটাকাটি করতে হলে একটানে কাটবেন, ঘষাঘষি করবেন না। আর লাইন স্পেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা খাতার মধ্যে অবশ্যই প্রায় 8 থেকে 10টা লাইন ধরবে, এবং প্রত্যেকটা লাইনের মধ্যে অবশ্যই 5 থেকে 6টা বা 7টা ওয়ার্ড ধরবে। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে লেখার। তো এইভাবে আপনি লিখবেন যেন আপনাকে দেখে একজন চিটিং স্টুডেন্ট মনে না হয়। আপনি স্মার্ট প্রেজেন্টেশন করবেন, স্বচ্ছ পরিচ্ছন্ন খাতা দিবেন। এটা হচ্ছে বেসিক স্কিল, বেসিক টেকনিক অফ রাইটিং। এটা সম্পর্কে সবার ধারণা থাকতে হবে। মেডিকেল কলেজ থেকে শুরু করে যে যেখানে আছে আপনার জুনিয়রকে আপনি ধারণা দিবেন। আর এই মেডিকেল কলেজে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিবেন একদম এসএকিউ ফরম্যাটে, যেটা চেয়েছে সেটা অ্যান্সার দিবেন। তবে তবে যারা বেস্ট প্রেজেন্ট করে, সুন্দর করে লেখে, তারা খাতার শুরুতেই, প্রশ্নের শুরুতে একটা ইন্ট্রোডাকশন দেয়। ইন্ট্রোডাকশন দেয়, সে রিলেভেন্ট দু একটা কথা বলে। ইন্ট্রোডাকশন বিষয়টা এরকম, আপনি যা বলতে যাচ্ছেন এলাবোরেটিভলি, তার সূচনা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো যে কোনো প্রশ্নের শুরুতে যদি আপনি একটা ইন্ট্রোডাকশন দেন, এবং এই প্রশ্নটা শেষ করে যদি একটা কনক্লুশন বা একটা কমেন্টারি কোনো একটা কথা লিখে এক লাইনে শেষ করেন, দিয়ে একটা টান মেরে যদি আপনার লেখা শেষ করেন, তাহলে এই খাতাটা হবে চমৎকার, এক্সেলেন্ট প্রেজেন্টেশন। স্যার নম্বর দিবে জান খুলে, হাত খুলে, প্রাণ খুলে। সো গুড নম্বর পেতে হলে, স্যারকে ইমপ্রেসড করতে হলে, মুখ না দেখায় আপনার মুখপাত্র হিসেবে আপনার খাতাটা স্যারের কাছে প্রেজেন্ট করতে হলে, আপনার খাতা হইতে হবে একদম স্বচ্ছ, পরিচ্ছন্ন, ঝকঝকে এন্ড ইনফরমেটিভ। লাইন স্পেসিং মানে কি, একটা লাইনের সাথে আরেকটা লাইনের দূরত্ব কতখানি। একটা লাইনের পরে অনেকে করে কি, ওই লাইনের গা ঘেঁষে আরেকটা লাইন লেখে। এই জন্য ছোটবেলায় দেখবেন ছোট বাচ্চাদের লেখা শেখানোর সময় দাগ টানা খাতা দেওয়া হয়। তো এই দাগ টানা খাতে এক লাইনের সাথে আরেক লাইনের মাঝে একটা গ্যাপ থাকে। তো এই লাইনের স্পেসিং হচ্ছে এটাই, একটা লাইনের সাথে যেন আবার 3 লাইনের গ্যাপ না হয়, আবার একটা লাইনের গা ঘেঁষে যেন পরের লাইনটা শুরু না হয়। এটা স্ট্যান্ডার্ড লেভেল স্পেসিং থাকবে। যেমন আমার যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, দেখেন 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এদের মাঝে একটা স্ট্যান্ডার্ড স্পেস রয়েছে। কিন্তু যদি স্পেসটা না থেকে 1 নম্বর পয়েন্টের গা ঘেঁষে 2 নম্বর পয়েন্ট থাকতো, তাহলে দেখতে খারাপ লাগতো।
আবার যদি এই স্লাইডে 1 নম্বর পয়েন্ট উপরে আর একদম শেষের দিকে 2 নম্বর পয়েন্ট নিচে মাঝখানে আর কিছু নাই, তাহলে দেখতে খারাপ লাগতো। এই বিষয়টা হচ্ছে লাইন স্পেসিং। এই জিনিসগুলো যখন আপনি এক্সপার্টাইজ হবেন, আপনার খাতা হবে চমৎকার এবং অতুলনীয়। এবং সবসময় মনে রাখবেন, রিটেনে আপনি আপনার মুখ দেখাতে পারছেন না, রিটেনে আপনাকে যেটা করতে হবে, আপনার খাতা দিয়ে স্যারকে ইমপ্রেস করতে হবে। সো আপনার খাতা যেন 1000টা খাতার মধ্যেও অনন্য হয়, 1 লক্ষ খাতার মধ্যেও যেন মনে হয় যে আপনার খাতাটা ডিফারেন্ট। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আপনার খাতা দিয়ে প্রমাণ করবেন যে আপনার খাতা ডিফারেন্ট ফ্রম অল আদার। একজন প্রশ্ন করছেন, স্যার লেখা বড় হলে কি করব? আরেকজন বলেছেন, ফিগার গুলো কি সরাসরি পেন্সিল দিয়ে আঁকাবো? থ্যাংক ইউ। ফিগার গুলো পেন্সিল দিয়ে আঁকাবেন, মাস্ট পেন্সিল দিয়ে আঁকাবেন। মেডিকেল কলেজের কোনো কিছুই কোনো ফিগারই কলম দিয়ে আঁকানোর নিয়ম নাই, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবেন। আর্টারিকে আপনি রেড কালারের পেন্সিল দিয়ে কালার করবেন, ভেনকে নীল কালারের পেন্সিল দিয়ে কালার করবেন। আর আরেকজনের কোশ্চেন ছিল যে টাইমিং এর ব্যাপারে মেনটেন করব কিভাবে। অবশ্যই আপনি আগেই দেখে নেবেন যে আপনার টোটাল টাইম কতক্ষণ, 3 ঘন্টায় আপনাকে কয়টা প্রশ্ন লিখতে হবে, সেই অনুযায়ী টাইম ডিস্ট্রিবিউট করে নেবেন। আপনার টাইমিং যেভাবে পড়বে, জীবনে অনেক পরীক্ষা দেবেন, এক এক পরীক্ষায় টাইমিং হবে এক এক রকম। যদি আপনার পার কোশ্চেন 5 মিনিট সময় বসে, তাহলে আপনি 5 মিনিট সময় হিসাব করে নেবেন। কোন পরীক্ষায় যদি এরকম হয় যে 9 মিনিট করে সময় পাবেন, আপনি তাহলে সেখানে 9 মিনিট সময় বরাদ্দ করে শুরু করবেন। আর আরেকটি প্রশ্ন একজন করেছিলেন যে পেন্সিল ইউজের ব্যাপারে। অবশ্যই পরীক্ষার হলে সবসময় পেন্সিল ইউজ করবেন, যখন ড্রয়িং করবেন পেন্সিল ইউজ করবেন। ফিগার গুলো ড্রয়িং করার পরে ডেসক্রিপশন এগুলো লিখতে হবে নাকি? আপনার যদি ড্রয়িং এন্ড লেভেলিং আসে, তাহলে আপনি, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম যে মেডিস্টাল সারফেস অফ হার্টে কি কি ইমপ্রেশন গুলো আছে, আপনি ড্রয়িং এন্ড লেভেলিং করেন। এখানে আপনি ড্রয়িং লেভেলিং করবেন, এবং যারা একটু ভালো নম্বর কি হইতে পায়, তারা ড্রয়িং লেভেলিং করে সে ডেসক্রিপশন শুধু পয়েন্ট গুলো নিচে একটু লিখে দেয়, সেটা কলম দিয়ে লেখে, ড্রয়িং করে উপরে, নিচে লেখে কলম দিয়ে। তো এইভাবে আপনি অবশ্যই ডিফারেন্টলি একটু ড্রয়িং করবেন এবং নিচে একটু লিখে দেবেন, লিখে দিলে তার খাতার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয়। একজন লিখেছেন সাইন পেন ইউজ করা যাবে কিনা? অবশ্যই সাইন পেন না ইউজ করাই ভালো, কারণ সাইন পেন গুলো খাতাটা নষ্ট করে দেয়। সো আপনি পেন্সিল দিয়ে লেবেলিং, ড্রয়িং, অল উইথ পেন্সিল। মেডিকেল কলেজ মানেই পেন্সিল, কালার পেন্সিল। ডিজিজ ক্লিনিক্যাল পার্ট ইত্যাদি কোন বই থেকে পড়বা, এটা আসলে আজকে সেশনে বলে শেষ করা সম্ভব নয়। তবে আমাদের যে বেসিক বইগুলো রয়েছে, এই বইগুলোর মধ্যে থেকে আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন। কারণ আমাদের এমবিবিএস লাইফের যে বইগুলো ফার্স্ট ইয়ারে, বিডি চৌরাশিয়া, দত্ত, বিশ্রাম অ্যানাটমি, এগুলোর মধ্যে যে আছে এগুলোই পড়বেন, এর বাইরে পড়ার দরকার নেই। কারণ আপনার ক্লিনিক্যাল বই পড়ে এখান থেকে নলেজ গেদার করতে হবে না। তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, আমরা পরবর্তী সময়ে আরো অ্যান্সার করব, কারণ আমাদের আরো মেন্টর আছেন যারা চমৎকার কিছু প্রেজেন্টেশনে আপনাদের জন্য ওয়েট করছে। সো আপনি তাদের প্রেজেন্টেশন গুলো শুনবেন, আরো অনেক কিছু জানার আছে, আমাদের বোঝার আছে, এই বিষয়গুলো ডিসকাশন হবে। এবং আমরা অনলাইন ইউনিভার্সিটিতে নিয়মিত আছি, আপনাদের সাথে আবারও কথা হবে। যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমি আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে, এত সুন্দর করে এত ধৈর্য নিয়ে আমাদেরকে এত কিছু বোঝানোর জন্য। বিশেষ করে যারা প্রথম পরীক্ষার্থী আছে তাদের জন্য আমি মনে করি অ্যানাটমির মোটামুটি একটা কমপ্লিট গাইডলাইন স্যার দিয়ে ফেলেছেন। অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহু খাইরান স্যারকে। এবারে আমাদের সামনে কথা বলতে আসছেন এমন একজন মানুষ, এমন একজন এক্সিলেন্ট পার্সোনালিটির মানুষ, যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তিনি হচ্ছেন আমাদের এমন একজন অভিভাবক যার গুণমুগ্ধ আমরা আসলে সবাই, এবং তিনি আমাদের তরুণ প্রজন্মের একজন আইডল। হ্যাঁ, তিনি আর কেউ নন, ডক্টর মুহিবুর রহমান রাফি স্যার। স্যারকে আসলে আচ্ছা, তার আগে আরেকটা কথা একটু বলিনি, এরপরে ইনশাল্লাহ আমাদের সেই কিংবদন্তি স্যার কথা বলবেন। স্যার রাফি স্যারের পরে ইনশাল্লাহ আমরা দেবজিৎ পরাগ স্যারের কাছে চলে যাব। তো স্যার, আমরা ডক্টর রাফি স্যারের কাছে আমাদের প্রশ্ন থাকবে। স্যার, আপনি তো অসাধারণ ভাবে আমাদেরকে মানে সবকিছু বুঝান। তো স্যার, এইবার আমাদের ফার্স্ট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন, তারা আসলে এবার যেহেতু করোনা পরিস্থিতিতে তাদের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল, তারা অনলাইনে ক্লাস করেছে, একটা বড় সময় পেয়েছে, এবং প্রফ হতেও হয়তো একটা লম্বা সময় এখনো বাকি আছে, তারপর প্রফ হওয়ার পরেও তারা একটা লম্বা সময় পাবে। এই সময়টাকে তারা কিভাবে ইউটিলাইজ করতে পারে? আর আমাদের এই যে আলটিমেট গোল আমাদের লাইফের, আমরা যে এমবিবিএস পড়াশোনা করছি, ডাক্তার হচ্ছি, আমাদের আলটিমেট লাইফের গোল সম্পর্কে যদি একটু বলতেন, বা ওদের এই লং টাইমে ওদের যাতে কোনো ফ্রাস্ট্রেশন কাজ না করে, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিতেন স্যার।
থ্যাংক ইউ। এই প্রোগ্রামের স্মার্ট অ্যাঙ্কর তামিমা তারিন জাহরা, আমি তোমার চমৎকার অ্যাঙ্করিং উপভোগ করছিলাম। আর তার চেয়েও বেশি উপভোগ করছিলাম আজকে বাইজিদ বোস্তামির আসলে মানে মানুষ বলে না যে জাত মেন্টর, জাত টিচার বলে এরকম একটা কথা আছে। তা আমি বরাবরই বাইজিদের যখন যে ডিপার্টমেন্টে ক্লাস হোক না কেন মাঝখানে একটু নজর করার চেষ্টা করি, যে দেখি সব জায়গা থেকে বেশ কিছু ইনফরমেশন আমার নিজেরও মানে জানা হয়ে যায়। দিস ইজ, তো আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকে আমাকে তোমরা এখানে আমন্ত্রণ জানিয়েছো। আমি চেম্বারের ফাঁকে ঢুকেছি আর কি তোমাদের এখানে। তো আমার খুব আনন্দ লাগছে আমার, এবং তোমাদেরকে এক ধরনের ঈর্ষা হচ্ছে, ঈর্ষা না বলে আরেকটু খারাপ ভাবে বলি, খুব হিংসা হচ্ছে যে মানে এইরকম ভাবে কিছু বড় ভাই, হ্যাঁ মানে আমি আমার জায়গা থেকে বা আমার সময়কার মানুষগুলোকে বা আরো 2-4 বছর মানুষ, তুমি তাদেরকে শুধু জিজ্ঞাসা করবে যে এইভাবে একটা জিনিস প্রিপারেশন নেওয়া যায়, এরকম ভাবে গুছিয়ে কখনো কেউ তোমাকে বলেছে কিনা, আমি আমার লাইফে আসলে পাইনি। হ্যাঁ, এই জন্য বলছি তোমাদের খুব আসলে হিংসা হচ্ছে যে তোমরা আসলে সত্যি অনেক লাকি যে এরকম কিছু ভাই, বড় ভাই, বোন তারা কিন্তু তোমাদের নিয়ে ভাবছে, চিন্তা করছে, কথা বলছে, এবং এর চমৎকার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। হ্যাঁ, আমি আজকে জাস্ট অতিথি, কিন্তু যারা এই প্রোগ্রামটার পেছনে আছে তাদেরকে আমি সত্যি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তো আমার ছোট্ট ছোট ভাই বোনেরা, আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যে ফার্স্ট প্রফে আসলে আমি কি করছিলাম বা আমি কি করতাম। তো এখানে পড়া গেছে আমার খুব কাছের, খুব আদরের ছোট ভাই, তার তো সবকিছুতেই ফার্স্ট। হ্যাঁ, মানে পুরো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট। এখানে আজকে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আছেন ডক্টর সোহেল বক্স, যিনি এমন কোন ছাত্র বা ছাত্রী নাই তাকে ভালোবাসে না, এরকম কোন ছাত্র ছাত্রী নাই আসলে। হ্যাঁ, এরকম একজন ছাত্র প্রিয় শিক্ষক উনি। আর যারা এখানে আছো, আমি তোমাদেরকে আজকে তোমরা বেসিক্যালি নিউ কামার, আমি আমার পোস্ট গ্রাজুয়েশনের জায়গা থেকে তোমাদের কিছু কথা, 2-3টা কথা হয়তো আমার অভিজ্ঞতা থেকে কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে যে যেটা বলবো, ফ্রাস্ট্রেশন বা এই শব্দগুলো আসলে যে নিজেকে মনে করে আমি ক্যাপাবল বা আমি পারবো, আমি স্মার্ট, অথবা আমি আমার আমার নিজস্ব কিছু গুণ আছে, আমার আমার নিজস্ব কিছু করার আছে, মানে ভর করতে চাবে, কিন্তু তুমি কখনোই এটাকে পাত্তা দিবা। হ্যাঁ, বা এটা পরে কিছু, কারণ আমি তো জানি যে আমি আমার স্বেচ্ছায় সজ্ঞানে, অথবা এখন যেখানে এসে পড়েছি সেটা বাবা মার ইচ্ছাই হোক বা নিজের ইচ্ছাই হোক, আমি তো এখানে চলে এসেছি। সুতরাং এই জায়গাটা পার করাটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ, এবং আর 10টা মানুষ যদি সেই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারে তাহলে আমি ইনশাল্লাহ এটা পারবো। এটা হচ্ছে প্রথম বিষয়। 2 নাম্বার হচ্ছে যে তোমরা যারা ফার্স্ট প্রফ দিবা বা সামনে তোমাদের পরীক্ষা, একজন বুদ্ধিমান খেলোয়াড় বা একজন যোদ্ধা, তার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার প্ল্যানিংটা। আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় প্ল্যানিং, বাট তুমি আসলে কতটুকু জানবা, তোমাকে কতটুকু পড়তে হবে, এবং তুমি কোন জায়গাটা পর্যন্ত কভার করলে তুমি এই লড়াইয়ে জিতে যাবা। হ্যাঁ, তুমি এখান থেকে উইনার হয়ে যাবে, সেই টেরিটরিটা কিন্তু তোমাকে জানা দরকার, যে আমার এই টেরিটরি, আমি এর মধ্য থেকে পুরোটা যদি আমি কভার আপ করতে পারি তাহলে আমি জানবো। তুমি যে ব্যাটসম্যান হও, তোমাকে জানতে হবে যে এতটুকু রান আমাকে করতে হবে। সুতরাং তুমি ফিজিওলজি পড়ো বা তুমি বায়োকেমিস্ট্রি কিংবা অ্যানাটমি পড়ো, তোমাকে কতটুকু জানতে হবে পরীক্ষার জন্য, এবং কোন জায়গাটা মানে এই যে বুঝে বুঝে পড়ে, মানে তুমি এখান থেকে আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছ, মানে এটা বুঝে তুমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবা, এই জায়গাগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। সুতরাং টেরিটরিটা ডিফাইন করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জানার জন্য আমরা সবাই পড়ি, কিন্তু এক্সাম কিন্তু একটা প্ল্যানিং, এবং এই প্ল্যানিংটা তোমার যার যত ভালো হবে তুমি কিন্তু সহজে এখান থেকে বের হয়ে আসতে পারবে। দুটোই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমরা মেডিকেল সায়েন্সে কনসেপশন ক্লিয়ার করার জন্য পড়বো, যাতে করে যার মেডিকেল কলেজে কনসেপশন যত ক্লিয়ার, যে যত চমৎকার ভাবে গুছিয়েছে, তার পোস্ট গ্রাজুয়েশন তত সহজ হয়েছে। তোমার ভাবনাটা, স্বপ্নটা যদি থাকে যে হ্যাঁ আমি একটা পরবর্তী দিকে কাজে লাগাবো, তুমি এখন থেকে তোমার পড়াটা গুছিয়ে নাও, কারণ তোমাকে আবার সেই একই বই পড়তে হবে, সেই একই অ্যানাটমি পড়তে হবে, সেই একই ফিজিওলজি পড়তে হবে, সেই বহু বহু বছর আগের জ্ঞান এখনো পড়তে হয়, সেই বহু বছর আগের বায়োকেমিস্ট্রি, অথবা তুমি সেটা ভীষণই হেল্প নাও বা যেটাই বলো না কেন, তুমি সেই হার্পারের কথা বলো, হ্যাঁ লিপিন কটের কথা বলো, সেইগুলো কিন্তু এখনো পড়তে হয়। তাহলে সেটা যদি পড়তেই হয়, তাহলে চেনা জানা গলিতে হাঁটাটাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় যেটা হচ্ছে
যে এই প্ল্যানিং এর ভেতরে তোমার বিশেষ করে কোশ্চেন ব্যাংক, বারবার বাজিদ বোস্তামি বলেছে যে পুরোটা কোশ্চেন ব্যাংক একবার তোমাকে রিভাইজ করতে হবে। কোশ্চেন ব্যাংক মানে হচ্ছে পুরো সিলেবাসের মধ্যে থেকে পছন্দনীয় কোশ্চেন, সেখান থেকে আবার তুমি একটা সাজেশন বের করলা, তাহলে হলো কি কিছু জিনিস কিন্তু তোমার মিস করে যাওয়ার সুযোগ থাকে। এজন্য কোশ্চেন ব্যাংক হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, এবং এখানকার কোনো কিছুর ভেতরে আমি আবার সাজেশন বরং আমি এটা শেষ করে আমার নিজের মতো কিছু আরো অ্যাড করার আছে কিনা সেটা কিন্তু আমি এখানে বিবেচনায় নিয়ে আসবো, এবং সেটা আমি নোট ডাউন করবো। কারণ প্রতি সেশনে দেখা যায় নতুন কিছু প্রশ্ন অ্যাড হতে পারে, স্যারদের কাছ থেকে যে তথ্যগুলো পাবে বা সমসাময়িক এরকম কোনো বিষয় নিয়ে হতে পারে। 3 নাম্বার হচ্ছে এখানে নোটস আর গাইডস যেটাই পড়ো না কেন, আমি যেটা ব্যক্তিগতভাবে করতাম, আমি হয়তো ধরো প্লেস করা স্টুডেন্ট কখনোই ছিল না, আমি বরাবরই মিডল গ্রেড স্টুডেন্ট সব সময়, কিন্তু আল্লাহর রহমতে আমার প্রতিটা প্রফেই আমি একবারে ক্লিয়ার করা ছিল। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যারা ফার্স্ট প্রফ, এটা আমাকে এক বড় ভাই, আমাকে 2 বড় ভাই আমার ফার্স্ট প্রফের সময় দুটো খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল, এটা আমার জন্য খুব খুব একটা প্রেরণাদায়ক কথা ছিল। একজন বড় ভাই আমাকে 6 মাস বা 8 মাসের মধ্যে একটা কথা বলেছিলেন, আমার এখন মনে পড়ে, ডক্টর জাফর সাদিক। আমি ওকে চিনতাম না, মানে ওই সময় উনি চট্টগ্রাম মেডিকেলের আমারও 5 বছর সিনিয়র। উনি একটা কথা আমাকে বলছেন, রাফি তুমি যদি ফার্স্ট প্রফটা একবার ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে তোমার বাকি সব পুরো সময়টা অনেক স্মুথলি চলে যাবে। আর ফার্স্ট প্রফে চ্যালেঞ্জে যদি তুমি পিছিয়ে পড়ো তাহলে প্রতিটা জায়গায় তোমাকে অনেক সংগ্রাম করে করে চলতে হবে। এবং এটা, এই মেসেজটা আজকে পর্যন্ত আমার মনে আছে, আমি আজকে এই কথাটি বললাম। ঠিক আছে, তা সেকেন্ড কথাটা পরে বলবো। এখন যেটা হচ্ছে যে এই যে নোটস বা গাইডস আমাদের পড়া সহজ করার জন্য অনেকেই অনেক ধরনের সিস্টেম করো। আমি যেটা করতাম যে আমি যেই বইটা পড়তাম অথবা যে নোটটা পড়তাম, আমি সমস্ত ভালো ভালো তথ্য এবং ভালো কোশ্চেন, যেটা বেস্ট অ্যান্সার ওটা লিখলে স্যার খুশি হবে, এই জিনিসগুলো কলমে লিখে 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 ভেতরে পেস্টিং করা। অনেকের হয়তো তোমাদের এই অভ্যাসটা আছে, এবং এটা করে যাতে করে পরীক্ষার সময় খুব ভ্যালুয়েবল টাইম তোমার এই বইটা ওইটা আছে, ওই বইটা আছে, ওই গাইড এটা আছে, এই সময়টা যেন তোমার নষ্ট না হয়। তবে তোমার একটা বই থাকবে, আমার প্ল্যান থাকলে একটা বই পড়বো, সব তথ্য প্রয়োজনে অন্য জায়গা থেকে হয় ফটোকপি করে কেটে নিয়ে আসবো, হয় লেখে নোট করে পেস্টিং করব। এবং এই বইটা চিকন হলে এই বইটা ডাবল হয়ে যেত, মোটা হয়ে যেত। এবং এই বইটার অনেক ডিমান্ড ছিল, পরে যখন প্রফ পাস করে যেতাম আর জুনিয়ররা দেখা গেল যে আমার এই বইটা নিয়ে খুব টানাটানি করছে। তো এটা আমার জন্য টাইম সেভিং এর জন্য একটা ভালো কৌশল আমার এখানে ছিল। আর থার্ড যেটা হচ্ছে যে কোশ্চেন গুলো দেখার পরে যেটা বারবার এসেছে ওই প্রশ্নটা কিন্তু তুমি রিভাইজ করবে, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার যেটা আসছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর বাইজিৎ একটা কথা বলেছে, ছবি, মানে যেখানে প্রয়োজন সেখানে ছবি দিবা, যেখানে প্রয়োজন নাই সেখানেও চিন্তা করবা যেখানে কোনো একটা ছবি ঢোকানো যায় কিনা, কারণ ছবিটা একটা ইন্ডিভিজুয়াল মার্ক ক্যারি করে। হ্যাঁ, যেখানে সেটা ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রির মধ্যে কোনো একটা ফিগার অথবা কোনো একটা স্ট্রাকচার, কিছু একটা মানে মিনিংফুল এমন ছবি আবার এঁকে দিও না যেটা তোমার মার্কস কমিয়ে দেয়। মানে এই ধরনের জিনিসগুলো হচ্ছে কোথাও দিলেই ডেফিনেটলি এটা একটা প্লাস, এটা তোমার জন্য একটা প্লাস। এবং তুমি চেষ্টা করবা যে ওইটা রিলেটেড কিছু একটা পাওয়া যায় কিনা, হ্যাঁ, এটা খুঁজে বের করার জন্য। আর প্রিপারেশনের কথাটা যেটা আমি বলবো যে প্রিপারেশন আগে একটা ট্রেন্ড ছিল, আমাদের আগে ছিল বড় ভাইরা 6 মাস পরে প্রপ দিবে, মানে ড্রপ দেওয়ার একটা নেচার তাদের মধ্যে কিন্তু ছিল। দ্যাটস ওয়াই এই ট্রেন্ডটা আমাদের ব্যাচ থেকে আমরা একদম ডিস্ট্রয় করে দিয়েছি, যে ডিউ টাইমে পরীক্ষা দিতে হবে এবং নিয়ত তোমাকে থাকতে হবে পরীক্ষা যখন দিব আমি পাস করার জন্য পরীক্ষা দেবো, ফেল করার জন্য তোকে পরীক্ষা দেয় না। ইচ্ছা করে কেউ ফেল করার জন্য পরীক্ষা দেয়? তোমার যা ঢাল তলোয়ার যা কিছু আছে, তুমি যখন বসবা তোমার টার্গেট থাকবে যে হ্যাঁ 3টা পরীক্ষা দিতে যাতে আমি 3টাতে পাস করতে পারি। কারো কারো এরকম থাকে যে এবার 3টা দিব যাতে একটা বের হয়ে যেতে পারি, ভেরি রং কনসেপ্ট। সুতরাং যখন তুমি পরীক্ষা দিবা তোমার টার্গেট থাকবে যে আমি 3টাতে বের হব, কিভাবে বের হবো সেটার জন্য তুমি প্ল্যান করবে। সুতরাং এটা আমার টার্গেটে থাকতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে প্রশ্ন মিস না করা, 100% অ্যান্সার করা, এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই ট্রিকি জিনিস। তাহলে পরীক্ষা একটা লড়াই, এটা তুমি তোমার বিমান বাহিনী থাকবে, তোমার ইনফ্যান্ট্রি থাকবে, তোমার আর্টিলারি থাকবে, তোমার নৌবাহিনী থাকবে, সব মিলিয়ে হচ্ছে তুমি এমন একটা মানে আক্রমণ করবা যাতে করে তুমি এই যুদ্ধে জয় হয়ে বের হয়ে আসতে পারো।
সুতরাং তোমার অসপি বলো, তোমার ভাইবা বলো, এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। তোমার সারফেস মার্কিং বলো, দিস অল আর ডিপেন্ডস অন দ্য প্র্যাকটিস। যেখানে তুমি প্র্যাকটিস ফল করবা সেই জায়গাটা তুমি কিন্তু পড়ে যাবে। তো লাস্ট অফ অল আমি একটা বড় ভাইয়ের কথা বলছিলাম, খুব মানে পরীক্ষার আগে আমার খুব মানে বিষণ্ণ লাগছিল পাশ করবো কিনা, কারণ সবারই তোমাদের মতো একরকম একটা কথা থাকে। তো উনি আমাকে বলছিল যে ইনশাআল্লাহ তুমি পাশ করো। মানে আমি জানি না, কারণ তখন আমার নিজের কাছে মনে হচ্ছিল যে পাশ করে এবার বের হওয়ার জন্য ফার্স্ট প্রপটা আমার নিজের জন্য খুব ক্লামজি মনে হচ্ছিল। তো উনি একটা আমার কথা বলছে পাশ করবা, আমি পাশ করে যাবো, রিটেনটা ভালো করে কভার করো, তারপর বাকিটা আল্লাহ ইচ্ছা বের হয়ে যাবে। এই যে রিটেনটা ভালো করে কভার করো, তো রিটেন হচ্ছে তোমার তুরুপের তাস, এবং যার রিটেনের প্রিপারেশন বেস্ট, যার রিটেন পরীক্ষার নাম্বার বেস্ট, তুমি এইটার সাপোর্ট প্রতিটা জায়গায় তুমি ক্যারি করতে থাকবে। সুতরাং আমার মনে হয় যে আজকে এখানে আরো সামনে চমৎকার কিছু আছে, প্রতিটা কথা শুনবা, নিজে নোট করবা, তোমার ইম্পর্টেন্ট যেটা আছে সেটা ওখান থেকে আবার রিভিউ করবা। শুধু শুনলে কিন্তু তুমি মেসেজ এখান থেকে করতে পারবে না। আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কথা হচ্ছে, পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ তুমি মিস করবা না। যদি এখানে জেনেসিস অনলাইনে পরীক্ষা হয়, তোমার কলেজে পরীক্ষা হয়, ফেল করো, মানে টেস্ট যেগুলো হচ্ছে টেস্টে তুমি খারাপ করো, কিন্তু তুমি একটা মেসেজ ক্যারি করো, তুমি তোমার উইক পয়েন্টটা কিন্তু বুঝে ফেলবা, যে এখানে আমার উইক পয়েন্ট আছে, এখানে আমার স্ট্রেংথ ক্যারি করতে হবে, হ্যাঁ বাড়াতে হবে, এখানে স্ট্রেংথ বাড়াইতে হবে। সুতরাং যেখানে পরীক্ষা হোক বসে যাবা, ঠিক আছে, তুমি তো মেসেজ পেয়ে গেলে যে জিনিসটা আমি জানি না, দিস ইজ ওয়াই। আর টাইম ম্যানেজমেন্ট একটা কথা বলেছে, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে বুদ্ধিমান মানুষ কি করবে, একটা পরীক্ষা 3 ঘন্টা, সেই পরীক্ষাটা যদি 1 ঘন্টায় হয় একই প্রশ্ন দিয়ে, তোমার প্রশ্নের লেন্থ কি বড় হবে? তোমার টার্গেট থাকবে প্রত্যেকটা জায়গা থেকে যেন আমি না, তাহলে যেটা 5 নম্বরের প্রশ্ন ধরো আর যেটা 2 নম্বরের প্রশ্ন, দুইটা ক্যারি কিনতে হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় টাইটেল খুব ইম্পর্টেন্ট, একটা ইন্ট্রোডাকশন থাকবে, ছোট্ট একটা ডেসক্রিপশন থাকবে, ওটার ভেতরে কিছু রিলেটেড কথা থাকবে, লাস্ট একটা ছোট্ট কনক্লুশন থাকবে। ব্যাস, তুমি প্রত্যেকটা যখন নাম্বার বেশি হবে ভলিউম বেড়ে যাবে, যখন নাম্বার কম হবে ভলিউম কমে যাবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আজকে যারা উপস্থিত আছে এবং আজকে যারা আয়োজক, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা সবাই আগামী পরীক্ষাতে অনেক ভালো করো, একবারে পাস করে যাও, এই দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে কিছু যুগোপযোগী এবং সময়োপযোগী কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আশা করছি প্রথম পরীক্ষার্থীরা খুব বেশি উপকৃত হবে এই দিক নির্দেশনামূলক কথাগুলো থেকে। এবং স্যার অলরেডি বলেছি, স্যার অসাধারণ করে কথা বলেন, স্যারের কথাগুলোর মধ্যে একটা আলাদা শক্তি, একটা আলাদা এনার্জি আমরা পাই। আশা করি তোমরা এই এনার্জিটাকে তোমাদের ফার্স্ট পরীক্ষায় কাজে লাগাবা ইনশাল্লাহ। স্যারের যে ইন্সপিরেশন সেটা আমাদের ইনশাল্লাহ আরো অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। জাযাকাল্লাহু খাইরান স্যারকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমাদের জন্য রয়েছে আরো একটি বিশেষ চমক। হ্যাঁ, যেই কিংবদন্তি স্যারের কথা আমরা একটু আগে অ্যানাউন্স করেছিলাম, স্যারকে আমরা তোমাদের সাথে প্রেজেন্ট করতে চলেছি। স্যার হচ্ছেন এমন একজন কিংবদন্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রত্যেকটি প্রফেশনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অধিকার করেছেন। এবং স্যার আমাদের জন্য নিঃসন্দেহে একজন ব্লেসিং। সো প্রেজেন্টিং ডক্টর দেবজিৎ পরাগ স্যার, MBBS FCPS Part 1 Surgery, MS Residence Neurosurgery, first position in all professional exam under Dhaka University. স্যার, আপনাকে অনুরোধ করব প্লিজ সংক্ষিপ্ত আকারে হলেও আমাদের প্রথম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গাইডলাইন দিবেন, বিশেষ করে এক্সাম নাইট বিফোর দ্য প্রফ এক্সাম। দেন স্যার, আপনার যদি কোনো ইন্টারেস্টিং কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে যেটা আমাদের সাথে শেয়ার করলে আমরা উপকৃত হতে পারি বা আমাদের ফার্স্ট প্রফ পরীক্ষার্থীরা উপকৃত হতে পারে, প্লিজ একটু সংক্ষিপ্ত আকারে আমাদেরকে একটু যদি বলতেন। ডক্টর দেবজিৎ পরাগ স্যার, প্লিজ কাইন্ডলি। ধন্যবাদ তামিমা আপুকে এত সুন্দর করে পরিচয় করে দেওয়ার জন্য। আমি আসলে এত বিশেষণের যোগ্য কখনোই ছিলাম না, কখনোই নই, নিজেকে যোগ্য করে তোলার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম বায়েজিদ ভাই এবং প্রিয় রাফি ভাইয়ের কথা। আমি উনাদের আগে থেকেই ভক্ত, উনাদের ক্লাস করেছি। চমৎকার দুইজন ভাই, এত সুন্দর গাইডেন্স দিয়েছেন। আসলে ওই রাফি ভাইয়ের প্রথম কথার সাথে পুরোপুরি একমত। আসলে এখনকার তোমরা ভাইয়াপুরা যে গাইডেন্স পাচ্ছ, যে মেসেজ পাচ্ছ, এই ধরনের গাইডেন্স বা মেসেজ আজ থেকে 10-11 বছর আগে কেন মানে কল্পনাও করা হতো না এর ধরনের।
তোমরা বাসায় বসে থেকে এই ধরনের গাইডেন্স পাচ্ছ, একদিকে তোমরা লাকি। আর অন্যদিকে যদি বলতে হয়, আমরা সবাই এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। এই সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা লাইভ ক্লাস করতে পারতেছো না, মানে বেঞ্চে চেয়ারে বসে ক্লাসরুমে বসে যে ক্লাস করার মজাটা সেটা আমরা করতে পারছি না। তো এই জন্য আমরা জুমে ক্লাস করার মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আসলে এর ফলে তোমরা মনেই করতে পারো যে তোমরা অনেক বঞ্চিত হচ্ছে অনেক কিছু থেকে। কিন্তু আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই, এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে যে আমরা সৃষ্টিকর্তার আশীর্বাদে যে আমরা সবাই সুস্থ আছি, বেঁচে আছি, এটাই সব থেকে বড় উপহার। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সুস্থ থাকি, বেঁচে থাকি। কোভিড মুক্ত পৃথিবী একদিন আসবে এবং সেই পৃথিবীর জন্যই আমরা সবাই অপেক্ষা করি। কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, যে কোভিড এর মধ্য থেকেই সবাই আমাদের যে যার স্বাভাবিক জীবনের কাজগুলো করে যাচ্ছে, আমাদেরও কাজ করে যেতে হবে। তো তোমরা যারা ফার্স্ট প্রপ পরীক্ষা দিবে, আজকের যে তোমাদের ফার্স্ট প্রপ চ্যালেঞ্জ যে ওরিয়েন্টেশন, এই প্রোগ্রামটা তোমাদের জন্য খুবই হেল্পফুল। ভাইয়া দুজন আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল কিছু কথা বলে গেছে। আমি সংক্ষিপ্ত আকারে বলবো, প্রত্যেকটা টপিক নিয়ে ছোট করে বলি। হ্যাঁ, প্রথমে আগে টপিক গুলো সম্বন্ধে বলবো, সাবজেক্ট গুলো সম্বন্ধে, পরে এক্সাম ওরিয়েন্টেড কয়েকটা কথা বলবো। আমি যদি প্রথমেই অ্যানাটমি নিয়ে বলতে যাই, আমাদের প্রিয় বায়াজিৎ ভাইয়া মার্কস কিভাবে লিখতে হবে সব বলে গেছে। আমি যদি একটু বলতে হয় তোমাদেরকে যে কিভাবে আমরা পড়বো অ্যানাটমিটা, তো অ্যানাটমি পড়তে গেলে যে একজন ভাই লিখেছে অ্যানাটমি প্যাথেটিক একটা সাবজেক্ট। আমি আমার কথা যদি বলতে হয়, অ্যানাটমির থেকে সুন্দর সাবজেক্ট নেই। হ্যাঁ, তুমি যখন প্যাথোলজি ফিজিওলজি পড়বে, তুমি যখন বায়োকেমিস্ট্রি পড়বে, বায়োকেমিস্ট্রি যখন পড়বে জিনিসটা বুঝে পড়তে হবে, ফিজিওলজি বুঝে পড়তে হবে। মেডিকেল সায়েন্সে বুঝে পড়ার কোনো বিকল্প নেই। কিন্তু অ্যানাটমি একমাত্র সাবজেক্ট হোল মেডিকেল সায়েন্সের মধ্যে যেই সাবজেক্ট পড়ার সময় তোমার চোখের সামনে সবকিছু ভাসবে। তুমি যখন স্যারের সামনে বা ম্যাডামের সামনে যখন ভাইবা দিবে, যখন পরীক্ষার খাতায় লিখবে, সেই টপিকটা তোমার চোখের সামনে ভাসবে। অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা হবে না। আরেকটা জিনিস মনে রাখবে, তুমি জিনিসটা যতবারই পড়ো, তোমার ব্রেইনে সেলে আমাদের নিউরন জিনিসটা যত ইজিলি জিনিসটা ক্যাচ করতে পারবে, এর থেকে আরো ইজিলি ক্যাচ করতে পারবে যদি জিনিসটা বারবার দেখো। ঠিক আছে, একবার পড়ার থেকে জিনিসটা যদি আমি একবার দেখি, আমার মনে থাকবে বেশি। পিক্টোরিয়াল জিনিস আমাদের মনে থাকে বেশি। তোমরা একটা সহজ জিনিস চিন্তা করো না, আমরা যখন কোনো সিনেমা দেখি, আমরা যদি কখনো একটা নাটক দেখি, তো সেই নাটকের বা সিনেমার সিন গুলো কিন্তু আমাদের অনেকদিন মনে থাকে, বইয়ের কথা মনে না থাকলেও। কেন? কারণ জিনিসগুলো আমরা দেখি। তাই আমরা অ্যানাটমি যখন পড়বো, অবশ্যই আমাদের গ্র্যান্ড অ্যাটলাস বা নিটারের বই এটার সাথে থাকতে হবে। পিকচার ওরিয়েন্টেড পড়া ছাড়া অ্যানাটমিতে কখনো ভালো করা সম্ভব না। আমি হার্ট পড়বো, আমার হার্টের ছবি আমাকে দেখতে হবে, আমার হার্টের ব্লাড সাপ্লাই, আমি হার্টের ব্লাড সাপ্লাই যদি আমি যে আমাদের বই আছে BD 84 আছে, দেন দত্ত স্যারের বই আছে, আমরা যেসব বই থেকে পড়ি, এই বই থেকে আমি হার্টের ব্লাড সাপ্লাই এর আমি যদি পুরোটা নাও পড়ি, আমি যদি জাস্ট গ্র্যান্ড ক্লাস থেকে ছবি দেখি, তাহলেই কিন্তু আমার একটা ভালো ধারণা হয়ে যায় যে হার্টের আপনার যে কোনো আর্টারি বলেন, ভেইন বলেন, সেটা কোন সারফেসে সাপ্লাই দিচ্ছে, কোন বর্ডারে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এখন যেহেতু আমরা সরাসরি স্যার ম্যাডামদের ক্লাস করতে পারতেছি না, তার ফলে তোমাদের কি হচ্ছে, তোমরা ভিসারাটা ধরে দেখতে পারতেছো না। তোমাদের যে সফট পার্ট থাকে, যে ভিসারা নিয়ে যে তোমাদের কাজ, এটা তোমরা সরাসরি দেখতে পারতেছো না। তো তোমাদের কি করতে হবে, তোমাদের মেইন বইয়ের সহায়তা নিতে হবে, প্লাস পিক্টোরিয়াল যে কোনো বই সাথে রাখতে হবে। নিটার অথবা গ্র্যান্ড ক্লাস রাখতেই হবে অ্যানাটমিতে, তুমি যদি ভালো করতে চাও, তোমার যদি জিনিসটা বুঝে আগাতে হয়। তুমি যদি পিক্টোরিয়াল কোনো কিছু না দেখো, অ্যানাটমিতে তোমার কনসেপশন ক্লিয়ার হবে না। হ্যাঁ, আর যে কোনো জিনিস, যেমন তুমি ধরো ইনফেরিয়র এক্সট্রিমিটি পড়তে চাও, ফিমোরাল ট্রায়াঙ্গেল, সুপিরিয়র এক্সট্রিমিটিতে আছে বিভিন্ন রোটেটর কাফ, এগুলো যদি তুমি ছবি দেখো একবার, তাহলে কিন্তু ছবি দেখলে তোমার মনে থাকবে কোন মাসল দিয়ে হচ্ছে, এটার মধ্যে কোন নার্ভ আছে, কোন আর্টারি আছে। এটা কিন্তু তোমার একবার যদি তোমার ছবিটা তোমার মাথায় গেঁথে যায়, বারবার পড়ার কিচ্ছু নেই। ঠিক আছে, অ্যানাটমির ক্ষেত্রে তোমাদের আরো কয়েকটা ভাগ আছে। অ্যানাটমিতে হিস্টোলজি আছে, এমব্রায়োলজি আছে। এই হিস্টোলজি পড়ার সময় আমাদের বোনস,
জয়েন্ট, সারফেস, ইপিথেলিয়াম, সেল ডিভিশন, এগুলো সব ভালো করে পড়তে হবে। দেন এমব্রায়োলজির ক্ষেত্রে স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, প্রত্যেকটা জিনিস ফার্স্ট প্রফের সময় ডিটেইলসে পড়বো, কিন্তু জিনিসটাকে সহজ করে পড়ার চেষ্টা করব, যেন আমার মনে থাকে এবং যেন জিনিসটা আমি বুঝে পড়ি। একটা জিনিস মনে রাখবা তোমরা, যারা তোমরা ফার্স্ট প্রফের এখন শিক্ষার্থী আছো, তোমাদের এই যে অ্যানাটমি পড়তেছো, ফিজিওলজি পড়তেছো, বায়োকেমিস্ট্রি পড়তেছো, এটাই কিন্তু তোমাদের বেসিক, এটাই তোমাদের ভিত্তি করে দিবে যে তুমি কত ভালো ডাক্তার বা ফিজিশিয়ান হবা। কেন, তুমি যে কোনো রোগ ডায়াগনোসিস করতে গেলে, যে কোনো রোগের ট্রিটমেন্ট দিতে গেলে তোমার অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে তোমার ফিরে আসতে হবে। ঠিক আছে, মেডিসিন, সার্জারি, গাইনি একটা স্টুডেন্ট তখন ভালো করে বুঝবে বা পারবে যার অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বা প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজির উপরে ভালো দক্ষতা আছে। ঠিক আছে, তাই এই জিনিসগুলো আমাদের বুঝে পড়তে হবে। তো এমব্রায়োলজির ক্ষেত্রেও সহজ করে পড়বা, বুঝে পড়বা। ঠিক আছে, আর অ্যানাটমি যেই জিনিসটা বললাম, বারবার আমি বলে যাচ্ছি, ছবি দেখে পড়তে হবে, ছবির কোনো বিকল্প হতে পারবে না অ্যানাটমির ক্ষেত্রে। এখন ধরো ভাইয়েরা কিছু বলে গেছে যে রিটেন লেখার সময় যে কিভাবে রিটেনে ভালো করতে হয়, বায়োজিৎ ভাইও বলে গেছেন, রাফি ভাইও বলে গেছেন। যদি কোনো সাবজেক্টে অনার্স মার্ক তো পরে, যদি ভালো মার্ক ক্যারি করতে চাও, রিটেনে মার্ক ভালো পেতে হবে, এবং রিটেনে ভালো মার্ক পেতে হলে ছবির কোনো বিকল্প নেই। ঠিক আছে, ধরো তোমাদের প্রশ্নে আসলো ডিফাইন নিউরন, নিউরনের সংজ্ঞা দাও, 1 মার্কস। এখন তুমি সুন্দর করে নিউরনের ডেফিনেশন দিয়ে আসলে, সুন্দর করে লিখলে, ঠিক তোমার আগের খাতাটাই যে স্যার যিনি যার খাতাটা দেখলো, সে কি করেছে, নিউরনের ডেফিনেশনটাও সুন্দর করে লিখেছে, প্লাস নিউরনের একটা ছবি এঁকে দিয়েছে সুন্দর করে। এবং স্যার যদি তাকে আগের খাতায় 1-এ 1 দেয়, তোমাকে কিন্তু 0.5 দিবে, কারণ স্যার কিন্তু আগের খাতাটা একটা সুন্দর একটা পিকচার দেখে এসেছে নিউরনের ডেফিনেশনের সাথে নিউরনের একটা, কিন্তু নিউরনের পিকচার কিন্তু চাইনি, চেয়েছে শুধু ডিফাইন নিউরন। কিন্তু তুমি যদি নিউরনের ছবিটা জানা থাকে, অবশ্যই সময় পেলে তুমি ছবিটা দিয়ে আসবে, এতে তোমার নাম্বার ভালো আসবে। ঠিক আছে, আর যারা প্রশ্ন করতেছো, আমি চেষ্টা করব আমার বক্তব্যের শেষে প্রশ্নগুলোর আনসার দিয়ে দেওয়ার। এভাবে প্রত্যেকটা জিনিসের সাথেই আমরা চেষ্টা করব কি দেয়া, ছবিটা দিয়ে দেয়া। হ্যাঁ, আর আমি যখন যে টপিকটাই পড়বো অ্যানাটমির, আমি যদি সেটা সুপিরিয়র এক্সট্রিমিটি পড়ি, থোরাক্স পড়ি, অ্যাবডোমেন পড়ি, আমি প্রত্যেকটা জিনিসের ছবির সাথে রেখে পড়বো এবং প্রত্যেকটা ভিসেরার ফুল কনসেপশন নিব। কিরকম আমি তোমাকে বলি, যখন আমরা হার্টের ব্লাড সাপ্লাই পড়ি, শুধু হার্টেরটা পড়ি, ওই ফিমারের ব্লাড সাপ্লাই ফিমারেরটা, ব্রেনের ব্লাড সাপ্লাই ব্রেনেরটা পড়ি, কিন্তু তোমার কিন্তু পুরো বডির ব্লাড সাপ্লাইয়ের মধ্যে একটা কোরিলেশন রাখতে হবে। যেমন ধরো হার্টের থেকে কি উঠতেছে, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং থোরাসিক এওরটা, এটার 3টা ব্রাঞ্চ আছে, ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড, সাবক্লেভিয়ান। সেই কমন ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর এক্সটার্নাল ক্যারোটিডে ভাগ হয়, যেটা আমাদের নেকে দেয় এবং হেডে দেয়। তারপর সাবক্লেভিয়ান ভাগ হয়ে ভার্টিব্রাল আর্টারি, দেন বেজিলার হয়ে সার্কেলোফুইলিস দিয়ে ব্রেনে দেয়। তার মানে কি, হার্ট থেকে পুরাটা ব্রেনে চলে আসলো, আবার হার্ট থেকে পুরাটা কোথায় যাচ্ছে, অ্যাবডোমেনে যাচ্ছে এবং এক্সট্রিমিটিতে যাচ্ছে। তার মানে ফুল বডির ব্লাড সাপ্লাই, ফুল বডির লিমফেটিক ড্রেনেজ, ফুল বডির ভেনাস ড্রেনেজ সম্বন্ধে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাইয়া কনসেপশন কিভাবে ক্লিয়ার করব, জিনিসগুলো তো খুব কমপ্লিকেটেড। না ভাইয়া, মোটেও কমপ্লিকেটেড না। হ্যাঁ, তুমি যখন প্রথমবার পড়বে, প্রথমবার অবশ্যই কমপ্লিকেটেড লাগবে। যেমন ফিজিওলজির আমাদের স্যার আছেন, স্যার অনেক ভালো করে বলবেন। তো আমি একটু ফিজিওলজি সম্বন্ধে যদি আমি বলতে চাই, ধরো ফিজিওলজির রেনাল সিস্টেম, আমি যখন রেনাল সিস্টেম পড়তে যাই, রেনাল সিস্টেমে যারা পড়েছো কাউন্টার কারেন্ট মেকানিজম, কাউন্টার কারেন্ট মেকানিজম আমি যখন পড়তে যাই গাইটন এন্ড হল বই থেকে, 2বার পড়লাম, 3বার পড়লাম, আমি কিছুই বুঝতে পারতেছি না। 4-5 বার পড়ার পরে কিছু বুঝলাম, পরে বারবার পড়তে লাগলাম কাউন্টার কারেন্ট মেকানিজমটা গাইটন এন্ড হল বই থেকে। বারবার পড়ার পরে জিনিসটা এত সুন্দর আয়ত্তে এসেছে যে জিনিসটা এখনো আমি যে কাউকে বুঝিয়ে দিতে পারবো, ফার্স্ট প্রফের যে কোনো বিষয়। আমার যে মনে ধারা, আপনারা যারাই, কারণ এমবিবিএস লাইফই তো শেষ না, এরপর আপনার পোস্ট গ্রাজুয়েশন করবেন, বিদেশে যাদের ডিগ্রি করার ইচ্ছা আছে বিদেশে ডিগ্রি করবেন। এই যে পোস্ট গ্রাজুয়েশন লাইফে আপনার এফসিপিএস বা এমএস আমরা যাই করছি, এই যে আমার ফার্স্ট টাইম এই যে চান্স হয়েছে, কেন হয়েছে, কারণ
আমার তো এই যে ফার্স্ট প্রফের যেসব পড়াশোনাগুলো এগুলো আমার আবার নতুন করে পড়তে হয়নি, জাস্ট আমি রিভাইজ দিয়েছি। আপনি যদি মেইন বই পড়েন আপনার পড়া খুব ইজি হবে। আমরা সবাই ধরেই রাখি যে আমাদের নোট পড়তে হবে। হ্যাঁ ভাইয়া, আপনি কি নোট পড়েননি? আমাদের কি নোট পড়তে হবে না? হ্যাঁ পড়বেন ভাইয়া, আমি নিজেও নোট পড়েছি, আপনাদেরও নোট পড়তে বলবো। কিন্তু নোটটা কখন পড়বেন? কখনোই নোট দিয়ে শুরু করবেন না পড়া। আপনি থোরাক্স পড়তে যাচ্ছেন, আপনি ফিজিওলজি রেসপিরেটরি সিস্টেম পড়তে যাচ্ছেন, আপনি বায়োকেমিস্ট্রি মেটাবলিজম পড়তে যাচ্ছেন, অ্যাসিড বেস ব্যালেন্স পড়তে যাচ্ছেন, কখনোই নোট বইটা ফার্স্টে পড়বেন না। অবশ্যই ফার্স্টে মেইন বই পড়বেন। মেইন বই পড়বেন, স্যার ম্যাডামদের লেকচার গুলো পড়বেন, তাহলে আপনার জিনিসটা সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। যখন আপনার ধারণা তৈরি হবে তখন আপনি নোট বইটা খুলেন, যে রেসপিরেটরি সিস্টেম থেকে আমাদের প্রফেশনাল পরীক্ষায় কি কি এক্সাম কোশ্চেন এসেছে। নোট বইটা কখনোই প্রথমে পড়বেন না। নোট বইটা আমরা অবশ্যই পড়বো, কিন্তু মেইন বুকটা পড়ার পরে আপনি যখন যে কোনো একটা টপিক, যেই টপিকই হোক, রেসপিরেটরি সিস্টেম বলেন, অ্যাসিড বেস ব্যালেন্স বলেন, যে কোনো টপিক হোক, আপনি যখন প্রথমে পড়বেন মেইন বুকটা পড়ার পরে পরে আপনি নোট বইটা পড়বেন, তাহলে কি হবে, আপনার পড়াটা অনেক ইজি হবে। আপনি যখন পড়াটা প্রথমে বুঝে যাবেন তখন আপনার নোট বইটা পড়তে গেলে আপনার যে কোনো বিষয়টা আপনার সহজে আপনার দখলে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, এখন আমি আপনাদের ফিজিওলজি সম্বন্ধে দু তিনটা কথা বলবো, যে ফিজিওলজিটা কিভাবে পড়বো। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বুঝে পড়ার কোনো বিকল্প হতে পারে না। আপনি রেসপিরেটরি সিস্টেম পড়তেছেন, আপনার ভেন্টিলেশন পারফিউশন রেশিও, ভাইটাল ক্যাপাসিটি, দেন কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন, অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়তেছেন, আপনার কার্ডিয়াক সাইকেল লাগবে, কার্ডিয়াক আউটপুট লাগবে, আপনি রেনাল সিস্টেম পড়বেন, কাউন্টার কারেন্ট মেকানিজম লাগবে, মেটাবলিক এসিডোসিস, অ্যালকালোসিস, এই টপিক গুলো লাগবে। এগুলো কিন্তু প্রচুর আসে আপনাদের পরীক্ষায়, বারবার আসবে, ভাই বারবার ধরবে, রিটেনে আসে। তো আপনি কি বারবার পড়বেন? একবার রিটেনের জন্য পড়বেন, একবার ভাইবার জন্য পড়বেন, একবার ওস্পির জন্য পড়বেন? কখনোই তো এইভাবে আপনি প্রিপারেশন নিতে পারবেন না। প্রিপারেশন আপনার একবারই নিতে হবে, গুছিয়ে নিতে হবে। তাহলে কিভাবে পড়বেন? আমি যখন ধরেন রেসপিরেটরি সিস্টেম, আমি দুটো লাইন বলি, যে আমি ভেন্টিলেশন পারফিউশন রেশিও পড়ব, আমি এখন কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন পড়ব। এই জিনিসগুলো মেইন বইয়ে এত সুন্দর করে দেয়া আছে, আপনি যদি মেইন বইয়ের ছবি আছে প্লাস এক্সপ্লেনেশন আছে, বর্ণনা আছে, এগুলো যদি আপনি দু তিনবার পড়েন, জিনিসগুলো আপনার মাথায় এত সুন্দর করে ক্যাচ করবে যে আপনি পরবর্তীতে যে কাউকে আপনি অতি সহজে বুঝিয়ে দিতে পারবেন জিনিসগুলো। এরপরে আপনি গাইড পড়েন না, যে কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন রিটেনে এসেছে, যে কোনো ইউনিভার্সিটির প্রফেশনাল পরীক্ষায় কি কি এসেছে, দেখি তো রিটেন কিভাবে লেখা আছে, গাইডে আপনি দেখেন না, সমস্যা নেই। কিন্তু আপনি যদি প্রথমেই গাইড দেখেন, আপনি এই জিনিসটা আপনার বারবার পড়লেও জিনিসটা আপনার ক্লিয়ার হবে না। আমি আগে মেইন বইটা একবার পড়ে নিব অথবা দুবার পড়ে নিব, এরপরে আমি গাইড বইটা পড়ব। ঠিক আছে, তাহলে যে কোনো টপিক পড়ার আগে মেইন বইটা আমার পড়ে নিতে হবে, এটা হলো আপনাদের প্রতি আমার সাজেশন। হ্যাঁ, আর বায়োকেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে ঠিক একই নিয়ম, আপনি যেই টপিকটাই পড়বেন মেইন বইটা আগে পড়বেন। বায়োকেমিস্ট্রি তো অনেক অনেক মেইন বই আছে, কোনটা পড়বো? হারপারের আছে, লিপিং কোটের আছে, সত্যনারায়ণের আছে, তারপরে মুজাম্মেল হক স্যারের কাছে আছে। আমি আপনাদের বলবো ফার্স্ট গ্রুপে আপনারা যারা আছেন, অ্যানাটমির ক্ষেত্রে বিডি 84 পড়তে পারেন, একে দত্ত স্যারের বই আছে, এটা পড়তে পারেন। সাথে অবশ্যই একটা গ্র্যান্ড ক্লাস অথবা নিটার রাখবেন। এর বাইরে যদি কেউ কোনো বই পড়তে চান পড়তে পারেন, আপনাদের জন্য বোনাস, কিন্তু এই বইগুলো মিস করবেন না। ফিজিওলজির ক্ষেত্রে গাইটোনিন হল আছে, গ্যানং আছে, যারা ব্লাড আছে ব্লাডের জন্য স্যামসন রাইটস আছে, স্যামসন রাইটস থেকে ব্লাডটা ভালো আছে। কার্ডিওভাস্কুলার সিস্টেমটা সিসি চ্যাটার্জি স্যারের বইয়ে ভালো আছে, ওই সিসি চ্যাটার্জি স্যারের বই থেকে শুধু সিবিএস সিস্টেমটা পড়লেই হবে, ব্লাডটা শুধু স্যামসন রাইটস থেকে পড়লেই হবে। এই জন্য কিন্তু আমি আপনাদের বলতেছি না স্যামসন রাইটস থেকে সব সিস্টেম পড়েন, দরকার নেই, এই জাস্ট এই একটা দুটো সিস্টেম করে পড়লেই হবে। আর বায়োকেমিস্ট্রির জন্য আপনাদের মোজাম্মেল হক স্যারের একটা বই আছে খুব ভালো, সত্যনারায়ণের বই আছে ভালো। আর যারা অনেক পড়তে চান তারা হারপারের বই পড়তে পারেন, কিন্তু হারপারের বই পড়তে হলে অনেক ধৈর্য নিয়ে পড়তে হবে এবং বুঝতে অনেক সময় লাগবে। বইটা চমৎকার কিন্তু বইটা অনেক বড়,
আর মেইন বই যেটা যত মোটাই হোক বা বড়ই হোক কোনোটা দেখেই ভয় পাবেন না। হ্যাঁ, সবসময় মনে রাখবেন এই ধরনের এইসব বই পড়েই বিগত সালে আপনাদের যেসব সিনিয়র ভাইয়া পুরা বা আমরা পাশ করে এসেছি, আপনারাও পাশ করবেন। আর এখন পরীক্ষা নিয়ে কিছু কথা বলি। প্রথম কথা হলো, প্রফের এক্সাম নিয়ে পাশ করবেন না ফেল করবেন এই চিন্তাটাই মাথা থেকে ঝেড়ে ফেলো, যে ভাইয়া পাশ করতে পারবো কিনা। পাশ করাটা তো আপনাদের, আমি যদি এক কথায় বলতে চাই, কিভাবে নিবেন আপনি জানি না, যে ফেল করাটা কঠিন, পাশ করাটা সহজ। আপনি চাবেন অনেক সময় যে আমি ফেল করি, কিন্তু আপনাকে ফেল করতে দিবে না স্যার ম্যাডামরা যখনই পরীক্ষায় বসে, তারা কিন্তু এই মাইন্ডসেট নিয়ে বসে যে আপনাকে পাশ করিয়ে দিবে। আপনাদের পরীক্ষায় পাশ করাটা কতটা ইজি। হ্যাঁ, ভালো যদি করতে চান সেটা নিজের যোগ্যতায় করতে হবে। আপনাকে অনার্স মার্ক বা আপনাকে প্রফেসর এটা কখনো স্যাররা ইচ্ছা করে করে দিতে পারবে না। আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার ডেডিকেশন থাকতে হবে, আপনার নলেজ থাকতে হবে, তাহলে হয়তো বা স্যার ম্যাডামরা আপনার জন্য চেষ্টা করবে, পাশ করিয়ে দিতে পারবে। কিন্তু আপনাকে ভালো মার্কস কিন্তু আপনাদের যোগ্যতায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো পাস নিয়ে আপনারা কখনো টেনশন করবেন না, পাস করাটা ইজি। 60% মার্ক জাস্ট ক্যারি করতে হবে, সেটা পাওয়া আপনাদের জন্য পারফেক্ট, খুব ইজি। কারণ এখন তো অনেক ভাগ আছে আপনাদের জন্য, রেডিওলজি ইমেজিং থাকবে, অসপি থাকে, শর্ট কি জানি সফট পার্ট থাকে, হার্ড পার্ট থাকে। তো এই যে বায়োজিৎ ভাই যেমন স্লাইড সম্বন্ধে বললো, এখন তো স্লাইড আপনারা তো এখন আর ক্লাস যেহেতু হচ্ছে না, আপনারা গিয়ে ক্লাস করতে পারতেছেন না, আপনাদের স্লাইড দেখার সুযোগ কম। যখনই সুযোগ হবে আপনারা বারবার করে স্লাইড দেখবেন, স্লাইড, তারপর ভিসেরা গুলো ভালো করে দেখা, তারপর বোনস, এই বোনস এগুলো আপনারা যত ভালো করে দেখবেন, যত বেশি দেখবেন, আপনাদের অসপি পরীক্ষা, আপনাদের ভাইবা পরীক্ষা তত ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাদের রিটেন সম্বন্ধে বলি। রিটেনে অনেকজনই আপনারা দেখলাম ভাইয়াদের কোশ্চেন করেছেন টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট হলো, টাইম ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে যত বেশি পরীক্ষা দিবেন তত ভালো আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। ধরেন আমি আপনাদের এমএস এর একটা এক্সাম্পল দিই। এমএস এন্ট্রান্স পরীক্ষা, এমএস এন্ট্রান্স পরীক্ষায় আপনার 3 ঘন্টায় 1000টা বৃত্তপট আপনার করতে হয়, 1000টা অবজেক্টিভ দেখাইতে হয় আপনার 3 ঘন্টায়, 180 মিনিট। এখন আপনি যে এই যে আপনার মনে করেন জেনেসিসে বা বিভিন্ন জায়গায় বারবার পরীক্ষা দিয়েছে, এই 3 ঘন্টার পরীক্ষায় 1000টা অবজেক্টিভ বারবার যে প্র্যাকটিস করেছে, তার কাছে কিন্তু মেইন পরীক্ষায় গিয়ে, যেমন আমি এই 3 ঘন্টার এই পরীক্ষাটা 1000 অবজেক্টিভ জেনেসিসে অনেকবার দিয়েছি, এবং দিতে দিতে বারবার এত পরীক্ষা দিয়েছি জেনেসিসে, আমার এরকম অ্যাডজাস্টমেন্ট হয়েছিল যে আমার 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টায় দেখা যেত আমার 1000 অবজেক্টিভ হয়ে যেত, কারেক্ট, মানে ফুলফিল করে ফেলতাম। এক্স্যাক্টলি আমার এমএস এর যে আমি এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলাম, সেখানেও আমার সোয়া 2 ঘন্টায় আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। তার মানে এটা কি, যে কথা আছে না, গাইতে গাইতে গায়েন। আপনি যতবার পরীক্ষা দিবেন, আপনি যতবার প্র্যাকটিস করবেন, আপনার খেলাটা তত ভালো হবে। প্র্যাকটিস যার যত ভালো হবে, সে ফাইনালি তত ভালো করতে পারবে। তার মানে আপনি এখন টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবেন? ধরেন আপনার 2 ঘন্টায় 10টা কোশ্চেন আনসার করতে হবে, আপনি 2 ঘন্টায় আপনার মেডিকেল কলেজে যতগুলা পরীক্ষা নিচ্ছে, আপনি ওই সবগুলো পরীক্ষা দিবেন। জেনেসিসে যতগুলা পরীক্ষা আছে সবগুলা পরীক্ষা দিবেন। তাহলে কি হবে, আপনার প্র্যাকটিসটা ভালো হবে, আপনি নিজেই ধরতে পারবেন। আপনি ধরবেন, আপনি দেখবেন আপনি প্রথম যে দিন পরীক্ষা দিচ্ছেন, সেদিন আপনি 2 ঘন্টায় 10টা প্রশ্ন আনসার করতে পারেন 9টা পারছেন। এরপরের দিন ঠিকই 10টা পারবেন, এরপরের দিন যদি 10টা নাও পারেন, দেখবেন যে 10টার কাছাকাছি গিয়েছেন। পরে শেষের দিকের পরীক্ষাগুলো দেখতে পারবেন আপনি ইজিলি 10টা কোশ্চেন আনসার করতে পেরেছেন। তার মানে কি, আপনি বারবার প্র্যাকটিস করবেন কিভাবে রিটেন লিখতে হবে। ঠিক আছে, আপনি যখনই একটা কোশ্চেনে নাম্বার কম পেয়েছেন, সেটা কেন কম পেয়েছেন সেটা আপনি নিজেকে নিজে অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, আর ওই যেটা বললাম, যে কোনো প্রশ্নের সাথে আপনি ছবি দেওয়ার চেষ্টা করবেন। ছবি চাইনি, দেখারই দরকার নেই, ছবি চেয়েছি কি ছবি নেই, আমি ছবি দিয়ে দিব। ঠিক আছে, আর রিটেনের যে একটা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন নিয়ে যে কথাগুলো ভাইয়া বলেছিল, এটা আমি আপনাদের একটু সহজ করে বলে দিই। ধরেন আপনাদের একটা প্রশ্ন আসলো আপনাদের নিয়ে, ভাইটাল ক্যাপাসিটি নিয়ে একটা শর্ট নোট আসলো, আপনি ভাইটাল ক্যাপাসিটি নিয়ে তো লিখবেন। এর আগে ইন্ট্রোডাকশন লিখে আপনি ভাইটাল ক্যাপাসিটি নিয়ে 1-2টা লাইন লিখেন, যে ভাইটাল ক্যাপাসিটি ইজ এ ইম্পর্টেন্ট মার্কার ফর রেসপিরেটরি সিস্টেম ইনভেস্টিগেশন দিয়ে 1-2টা লাইন লিখেন। তারপর ভাইটাল ক্যাপাসিটি নিয়ে আপনি যা জানেন সেটা লিখেন,
তারপর কনক্লুশনে আরেকটু 1-2টা লাইন ভাইটাল ক্যাপাসিটি নিয়ে যোগ করুন, তাহলে স্যার ম্যাডামদের কাছে এই ধরনের লেখার ইমপ্রেশনটা ভালো আসে। ঠিক আছে, আরেকটা জিনিস, রিটেন কিভাবে লিখবেন, আমি যেভাবে লিখেছি আমি আপনাদের সেই গাইডলাইনটাই দিচ্ছি কিন্তু। হ্যাঁ, রিটেনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো সবসময় আপনারা নীল কালি ইউজ করবেন। যত হেডিং দিবেন সবগুলো ব্লু কালার পেলে করবেন, মানে নীল কালি দিয়ে হেডিং গুলো দিবেন, কালো কালি দিয়ে মেইন প্যারাটা লিখবেন। ঠিক আছে, আর যত পারবেন প্রত্যেকটা প্রশ্ন, যে কোনো প্রশ্ন আপনারা যদি পারেন পয়েন্ট করে লেখার চেষ্টা করবেন। পয়েন্ট করে যে কোনো প্রশ্ন লিখলে কি হয়, স্যার ম্যাডামদের সেটা আই কেচিং হয়, চোখে ভাসে ইয়েগুলা পয়েন্টগুলা। আর আপনি যদি এক প্যারাগ্রাফের মতো পুরো প্রশ্ন লিখে দেন, তাহলে দেখা যাবে যে স্যার ম্যাডামরা একটা গড় বাঁধা একটা নাম্বার আপনাকে দিয়ে দিবে। কিন্তু যদি আপনি পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন আপনি লিখেন, তাহলে দেখা যাবে যে স্যার ম্যাডামরা প্রত্যেকটা পয়েন্ট যখন আপনি লিখবেন, আপনার সেটা কি পড়তে ইচ্ছা করবে। আপনি স্যার ম্যাডামদের কথা বাদ দিয়ে দেন, আপনি নিজেই আপনাকে নিয়ে চিন্তা করেন। আপনি ধরেন কোনো গাইড বই পড়তেছেন, কোনো মেইন বই পড়তেছেন, অথবা ফেসবুকে কোনো লেখাই পড়তেছেন। ধরেন একটা লেখা আছে একদম প্যারাগ্রাফের মতো অনেক বড়, এক প্যারায় লিখে গেছে, সেটা পড়তে আপনার কি ভাল লাগবে বেশি, নাকি আপনি ধরেন একটা ওই প্যারাটাই যদি 10টা পয়েন্টে কেউ লিখে সেটা পড়তে আপনার ভালো লাগবে বেশি? অবশ্যই 10টা পয়েন্ট পড়তে আপনার ভালো লাগবে। আপনি যেটা নিজে চাচ্ছেন সেটা আপনি নিজে পরীক্ষার খাতায়ও করবেন। যে কোনো কিছু আমরা পয়েন্ট করে লিখবো। ঠিক আছে, ব্লু কালার পেন ইউজ করব, সেটা দিয়ে হেডিং দিব, মেইন জিনিসটা আমরা কালো কালি দিয়ে লিখবো। ঠিক আছে, আর অ্যানাটমির ক্ষেত্রে শুধু না, যে কোনো ক্ষেত্রে আমরা ছবি আঁকার ক্ষেত্রে আমরা যে কোনো কিছু যদি আমরা মার্কিং করতে চাই, শুধু পেন্সিল ইউজ করব। যদি আর্টারি মার্কিং করি রেড কালার ইউজ করব, রেড বল পেন না, রেড পেন্সিল ইউজ করব। হ্যাঁ, ছবি আঁকার যে পেন্সিল গুলো আছে রেড পেন্সিল সেটা ইউজ করব। যদি ভেইন ইউজ করি ব্লু ইউজ করব, নার্ভের ক্ষেত্রে ইয়েলো ইউজ করব। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ইউজ করব, তাহলে কি হয়, জিনিসটা অনেক সুন্দর লাগবে দেখতে। দেখবেন আপনাদের বিডি 84 যখন পড়বেন, ব্রাকিয়াল প্লেক্সাসটা কি সুন্দর করে এঁকে দেয়া আছে ইয়েলো কালার দিয়ে। এই এত সুন্দর করে আপনি যদি পরীক্ষায় দিয়ে দেন, আপনাকে ফুল মার্কস দিবে। ঠিক আছে, এটা হলো রিটেন নিয়ে আপনাদের সম্বন্ধে সংক্ষিপ্ত বলা। এছাড়া এরপরে বিভিন্ন জেনেসিসের আরো আপনাদের অনেক ক্লাস এবং এক্সাম আছে, সেখানে আপনাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলা হবে। এখন ভাইবা নিয়ে আপনাদের কিছু বলি। অনেকে আছে এত সুন্দর রিটেন পরীক্ষা দেয় আমি দেখেছি, কিন্তু ভাইবায় গিয়ে তাদের পারফরমেন্স ভালো না। রিটেনে লিখেছে, রিটেনে এসেছে ফিমোরাল ট্রায়াঙ্গেল কন্টেন্ট, ফিমোরাল ট্রায়াঙ্গেলের ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন খুব সুন্দর করে রিটেনে লিখেছে, ভাইবার মধ্যে তার পারফরমেন্স ভালো না। কারণ কি, ওই যে একই জিনিস, প্র্যাকটিস কম হয়েছে। ভাইবার ক্ষেত্রে এবং অস্পির ক্ষেত্রে আমি আপনাদের সবসময় বলবো পার্টনারশিপ করে পড়বেন, অবশ্যই পার্টনারশিপ করে পড়বেন। ধরেন আপনি অ্যানাটমির হার্ট পার্টের জন্য হিউমেরাস পড়তেছেন, আপনি হিউমেরাস যখন আপনি একা একা পড়বেন, আপনার অনেক কিছুই মিস করবেন। আপনি বই পড়ে পড়েন, অনেক কিছুই মিস করবেন। কিন্তু আপনি যখন একটা পার্টনার নিয়ে পড়বেন, যে আমি হিউমেরাসটা একটু তোর কাছে বলতেছি, তুই একটু শুনতো আমার কি কি ভুল হয় আর কি কি ঠিক হয়, যখন আপনি তাকেও, সেও হিউমেরাস পড়লো, আপনিও হিউমেরাস পড়েছেন, আপনি যখন হিউমেরাসটা নিয়ে তার কাছে বলতে যাবেন, দেখবেন সে আপনার 2 থেকে 3টা ভুল আপনি ধরতে পারছেন, সে ধরে ফেলছে আপনার। এবং সে যখন আপনাকে বলবে, হিউমেরাস নিয়ে যখন ডেমো দিবে আপনাকে, আপনিও তার 3-4টা ভুল ধরে ফেলবেন। তাইলে কি হয়েছে, আপনার এই পার্টনারশিপ করে করার ফলে কি হয়েছে, আপনার স্পিকিং এবিলিটি বাড়ছে, আপনার একজনের সামনে বলার যে ভয়টা ছিল সেটা কেটে গেছে। ভাইবার মধ্যে এরকম অনেকজন আছে, ভাই যখন স্যার ম্যাডামদের সামনে বসে তখন থ্রট ব্লক হয়ে যায়, মুখ দিয়ে আর কিছু বের হয় না। তো আপনি যখন পার্টনারশিপে একজন আরেকজনের কাছে বলবেন বারবার, তখন কি হবে, সেই ভয়টা কেটে যাবে। আর যখন আপনার কেউ ক্রস চেক করতেছে আপনার ফ্রেন্ড, তখন দেখবেন কি আপনার ভুল সে ধরতে পারবে, তার ভুল আপনি ধরতে পারবেন। এর ফলে আপনার নলেজটা গেইন হবে, আপনি ভাই অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবেন যদি আপনারা পার্টনারশিপে পড়েন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পার্টনারশিপে পড়বেন, তাহলে দেখবেন জিনিসটার কনসেপ্টটা আপনার কাছে অনেক ক্লিয়ার হয়েছে। যে কোনো বিষয় পার্টনারশিপে পড়লে অনেক ক্লিয়ার হবে। যেমন আমি যখন পড়েছি, আমি পার্টনারশিপে পড়েছি, আমি এরকম অনেক জিনিস ছিল, অনেক টপিক ছিল, আমি পড়ে বুঝতে পারতেছিলাম না, কিন্তু আমার যে পার্টনারশিপের যারা পার্টনার ছিল, দেখা গেছিল যে আরেকটা পার্টনার এই জিনিসটা ভালো জানে, তাই আমি তার কাছ থেকে ওই জিনিসটা বুঝে নিয়েছি। আবার দেখা গিয়েছে আরেকটা পার্টনার একটা জিনিস কম জানে, সেটা আমি তাকে বলে দিয়েছি। ঠিক আছে,
এভাবেই পার্টনারশিপ করে পড়বেন। যে কেউ সব বিষয়ে তো আর পারদর্শী হয় না, এক একজন এক এক বিষয়ে থাকে, ঠিক আছে? যার যে জিনিসটা ভালো এই জিনিসটা আপনি নিয়ে নিবেন, তাহলেই তো হলো। এভাবে আপনি ভাই ভাই ভালো করতে পারবেন। ভাই ভাই ভালো করার এই একটা মূল মন্ত্র। আরেকটা মেইন মূল মন্ত্র আছে, যে জিনিসটা আমরা অনেকেই মিস করি, সেটা হলো, আপনি তো জানেন যে এই স্যার আমাদের প্রফে বসবে, আর সবাই জানে যে এই যার মেডিকেলে আছে আমরা সবাই জানি এই স্যার আমাদের মেডিকেলে বসবে, অ্যানাটমির প্রফে ভাই ভাই বসবে, এই ম্যাডাম আমাদের বায়োকেমিস্ট্রিতে বসবেন, এই স্যার আমাদের ফিজিওলজিতে বসবেন, আমরা তো জানি। ওই স্যার ক্লাসে কি কি বারবার পড়াচ্ছে, ওই ম্যাডামের পছন্দের টপিক কি, ওই ম্যাডাম এই ডেফিনেশনটা কোন বই থেকে শুনতে চায়, এই ম্যাডামের এই যখন বলে যে এই ফিচারটা তিনটা কারণ বলো, তো ওই ম্যাডাম তিনটা কারণ কি লেকচারে বলছিল, ওই তিনটা কারণই ম্যাডাম শুনতে যাচ্ছে, আপনি শুধু ওই তিনটা কারণ বলবেন। মানে আমরা তো জানি কোন স্যার ম্যাডাম কোন আমাদের প্রফে বসতেছে, ওনাদের পছন্দের টপিক কি আমরা সেটাও জানি, আমরা সেই টপিক গুলো বারবার পড়ব, তাহলে স্যার ম্যাডামরা কি হয়, ভাই ভাই বেশি ইমপ্রেসড হয়। তাই আমরা শুধু আমরা পড়ে গেলেই হবে না, ভালো মার্কস পেতে হলে আমাদের অনেক কিছু সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। কোন স্যার ম্যাডাম পরীক্ষায় বসতেছে, তাদের পছন্দের টপিক কি, আপনি যদি না জানেন আপনি আপনার সিনিয়র ভাইয়াপুকে জিজ্ঞেস করবেন, ভাইয়া ওই স্যার তো পরীক্ষায় বসে, স্যারের পছন্দের টপিক কি, আচ্ছা এইবার যে প্রফে বসেছিল, এই আগের বার যে প্রফে বসেছিল কি কি কোশ্চেন ধরেছিল, এই হার্ট থেকে কি কি ধরেছিল, লাংস থেকে কি কি ধরেছিল, আপনারা শুনে নিবেন, তাহলে আপনাদের ভাইবা ভালো হবে। পার্টনারশিপে পড়বেন, কোন স্যার ম্যাডাম কি কি ধরতেছে সেটা সম্বন্ধে জানবেন, তাহলেই আপনাদের ভাইবা ভালো হবে। এর থেকে সহজ কোনো উপায় নেই ভাইবা ভালো হওয়ার জন্য। হ্যাঁ, আর অস্পিত সেম জিনিস, আপনাদের অস্পিত সব আপনাদের জানা জিনিস দিবে। হ্যাঁ, যে আপনাদের ওই সেম ভিসারা যেগুলো আপনাদের দেখার হয় সেই ভিসারা গুলোই দিবে, আপনাদের পড়া বোনস গুলাই সেই যে কোনো বোনসের যেই জায়গাগুলা হিউমারাস বা স্ক্যাপুলার যে কোনো জায়গায় চক মার্ক করে দিবে যে এটা কি, ব্লাড সাপ্লাই কি, নার্ভ সাপ্লাই কি, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এগুলোই দিবে অস্পিতে। এই অস্পিতে ভালো করার ক্ষেত্রে আপনার পার্টনারশিপের ইম্পর্টেন্সটা খুব বেশি। হ্যাঁ, এটাই মোটামুটি আপনাদের রিটেন ভাইবা এবং অস্পি নিয়ে বলা। তো আগামী যে কোনো ক্লাসে এক্সামে আপনাদের এই সব সম্বন্ধে আরো ডিটেইলস বলা হবে। এখন আমি আপনাদের মানে ইন শর্ট কোয়েনসাইজ যে কোনো প্রিপারেশন কিভাবে আপনারা নিবেন এটা একটু সহজ করে বলে দিলাম। আমি যদি ইন শর্ট আবার একটু বলে দিতে চাই, পড়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মেইন বই পড়বেন, অ্যানাটমির ক্ষেত্রে পিক্টোরিয়াল বুক, আপনার গ্র্যান্ড অ্যাটলাস পড়তে চাইলে গ্র্যান্ড অ্যাটলাস পড়বেন, নিটার পড়তে চাইলে নিটার পড়বেন, যেটাই পড়েন একটা পড়েন, এবং অবশ্যই সেটা আপনার টেবিলে রাখা চাই অ্যানাটমি পড়ার ক্ষেত্রে। হ্যাঁ, ফিজিওলজি বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও প্রত্যেকটা টপিক আমি বুঝে পড়বো, বুঝে না বুঝে আমি একটা জিনিসও পড়বো। হ্যাঁ, প্রথমবার তো আমার বুঝতে পারবো না, দ্বিতীয়বার পড়বো, দেখবেন প্রথমবার থেকে 10% বেশি বুঝছেন, এরপরে আরেকবার পড়বো, যতক্ষণ পর্যন্ত না আপনি না বুঝেন আপনি বারবার পড়বেন। হ্যাঁ, যত বেশি পড়বেন দেখবেন আপনার বোঝার ক্ষমতাটা আরো বেশি বেড়ে গেছে। আর নোট বই, গাইড বই অবশ্যই পড়বেন। আপনাদের যে কোনো যারা যে মেডিকেলে পড়তেছেন সেই মেডিকেলের যে সিনিয়র ভাই আপুদের নোট আমি কখনো এগুলার ডিসকাস করি না, আমি নিজে পড়ে এসেছি, আপনাদেরও পড়তে বলি, কিন্তু সেগুলা কখনোই মেইন বইয়ের বিকল্প হতে পারে না। মেইন বইটা পড়বেন, সেগুলো সাথে রেখে পড়বেন। হ্যাঁ, এখন আমি আপনাদের একটু দেখি আপনারা কি কি প্রশ্ন করেছেন, আমি একে একে চেষ্টা করবো আপনাদের প্রশ্নের আনসার গুলা দেয়া। একজন প্রশ্ন করেছেন ভাইবা বোর্ডে ব্ল্যাঙ্ক না হওয়ার উপায় কি। আমি কিন্তু আমার বক্তব্যটা শুনেছেন কিনা জানি না, আমি কিন্তু আপনাকে বলেছি আমার বক্তব্যে যে ব্ল্যাঙ্ক না হওয়ার কি, আপনি বারবার প্র্যাকটিস করবেন, আপনার পার্টনারশিপ করবেন, আপনি যে কোনো একটা পার্টনার চুজ করবেন আপনার পছন্দ মতো, এবং তার সাথে পড়াশোনা করবেন, তার সাথে ভাইবা প্র্যাকটিস করবেন। আপনার ভাইবার যেসব বক্স আছে, বক্সে স্কেপুলা আছে, বক্সে হিউম্যারাস আছে, আপনি হিউম্যারাস নিয়ে তাকে বলেন, তাকে বলবেন আবার যেন আপনাকে বলে, তাহলে কি হবে, আপনার যেই দুর্বলতাগুলো সে জেনে যাবে, তার দুর্বলতাগুলো আপনি জানতে পারবেন, তাহলে কি হবে, একজন আরেকজনকে শুধরানোর সময় পাবে। আরেকজন লিখেছেন এখন আমাদের কি নোট করে পড়ার সময় আছে, যারা নোট করে পড়তে চান তারা নোট করে পড়তে পারবেন। এখন লিখেছেন সময় আছে আর, এখন ভাই আপনার পরীক্ষা কবে সেটা আমি বলতে পারতেছি না, পরীক্ষার ডেট তো এখনো প্রকাশ হয়নি। তো আপনার পরীক্ষার ডেট যদি আর 1-2 মাস থাকে, তো 1-2 মাসের জন্য আপনি নোট করে অবশ্যই পড়বেন। আর যারা এখন থেকে পড়াশোনা শুরু করতেছেন, যদি আপনাদের নোট করে পড়তে চাইলে পড়াটা আপনাদের ইজি হয়, অবশ্যই নোট করে পড়বেন। কেউ নোট করে পড়লে তার কাছে মনে হয় তার পড়াটা সম্পূর্ণ হয়েছে, সে নোট করে পড়বে। অনেকে আবার নোট করে পড়তে চায় না,
মেইন বই থেকে পড়তে চায়, গাইড থেকে পড়তে চায়, যে যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে পড়বেন, কিন্তু বুঝে পড়বেন। হ্যাঁ, মাসলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন কতটুকু দরকার? 100% দরকার, ফুল দরকার। হ্যাঁ, অ্যানাটমির ক্ষেত্রে আপনার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, যেই মাসলই পড়বেন তার এই 4টা জিনিসই পড়বেন। অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন পুরোটাই দরকার। হ্যাঁ স্যার, প্রফে ফার্স্ট হতে গেলে ডেইলি কতটুকু পড়া উচিত? অ্যাপ্রক্সিমেটলি কত আওয়ার্স পড়লে মোটামুটি কনফিডেন্ট থাকা যায়? আচ্ছা, আমি ফার্স্ট হতে পারি। আচ্ছা, আমি কিন্তু আমি যখন ফার্স্ট হওয়ার পরেও আমার এই কোশ্চেনটা আমি কম পেয়েছিলাম, কিন্তু আমি যখন প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল পেয়েছি, পরে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেয়েছি, এরপরে আমাকে মানে ম্যাক্সিমাম মানুষজন মেসেঞ্জারে বা কল করে জিজ্ঞেস করে কতটুক পড়লে এই ধরনের গোল্ড মেডেল পাওয়া যায়। আচ্ছা, আমি আপনাদের বলে রাখি, আমি পড়াশোনা করেছি ঠিক আছে, কিন্তু আমি আমার মেডিকেল কলেজে ক্রিকেট টিমে ছিলাম, ব্যাডমিন্টন টিমে ছিলাম, ফুটবল টিমে ছিলাম। আমি কিন্তু স্পোর্টসম্যান, আমি প্রচুর খেলাধুলা করি এবং বাংলাদেশের খুব কম জায়গায় আছে আমি মানে ঘুরিনি, প্রচুর জায়গায় ঘোরাফেরাও করেছি আমার ফ্রেন্ডদের সাথে, কিন্তু পড়ার সময় পড়াশোনা করেছি। ওই যে আপনি যদি একটা জিনিস বুঝে পড়েন, আমি যদি ফিমোরাল ট্রায়াঙ্গেলটা বুঝে পড়ি আর অ্যাপ্লিকেশনটা বুঝে একবার প্রথমবার পড়ি, আমি পরীক্ষার আগ সময় ওই জিনিসটা আমি খালি রিভাইজ দিব, তাহলেই হবে। আর আমি যদি বুঝে না পড়ি, গাইড থেকে মুখস্থ করে পড়ি, তাহলে দেখবেন প্রত্যেকবার আইটেম দেওয়ার আগে, টার্ম দেওয়ার আগে, কার্ড দেওয়ার আগে ওই জিনিস আপনি বারবার পড়তেই হবে, কারণ আপনি তো বুঝে পড়েনি। যে বুঝে পড়বে, টেকনিক্যালি পড়বে, তার জন্য পড়াটা কমে যায়। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট করতেন কেমন? মেডিকেল আপনার ডেইলি রুটিন কি ছিল? ডেইলি রুটিন হলো ভাই, ডেইলি পড়া ডেইলি শেষ করবেন। আপনার আজকে অ্যানাটমি ক্লাস হয়েছে, ওই ইনফিরিয়র এক্সট্রিমিটি, আপনার যদি ইনফিরিয়র এক্সট্রিমিটি ধরেন আজকে হিপ জয়েন্ট পড়াইছে, হিপ জয়েন্ট আপনি আজকেই পড়ে ফেলবেন, তাহলে দেখবেন আপনার টাইম ম্যানেজমেন্ট হয়েছে। আজকে আপনার বায়োকেমিস্ট্রিতে এসিড বেস ব্যালেন্স পড়িয়েছে, আপনি আজকেই শেষ করে ফেলবেন এসিড বেস ব্যালেন্সটা। হ্যাঁ, তাহলে আপনার টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে। অনেক সময় মেইন বই খুঁজতে গেলে অনেক টপিক পাই না, আমি এটা নিয়ে স্যার যদি না মেইন টপিকে বইয়ে টপিক আছে। হ্যাঁ, আপনার যদি বিডি 84 না থাকে, একে দত্ত স্যারের বইয়ে আছে। ফিজিওলজি যেটা জ্ঞানঙে না থাকে, গাইটনে আছে। মেইন বই আছে টপিক, মেইন বই যে টপিক নেই সেই টপিক নিয়ে আপনাদের অন্তত ফার্স্ট ইয়ারে এটা নিয়ে এত ঘাটার কিছু নেই। রেড আর্টারি, ব্লু ভেইন আর নার্ভিওলো ছাড়া কি কিছু আর কালার করতে হবে না? আর কিছু কালার করার আপাতত দরকার নেই, প্রথম থেকে শুরু করা যাবে, অবশ্যই যাবে, কোনো কিছুই শেষ হয়নি, ঠিক আছে, সবকিছুই নতুন থেকে শুরু করা যাবে। ভাইবা বোর্ডে ব্ল্যাঙ্ক ইন দিস, হাউ ক্যান উই ম্যানেজ রিডিং পার্টনার? রিডিং পার্টনার এখন এই সময়টাই তো আপনাদের জন্য একটু টাফ, এই সময়টায় টাফ, তবু আপনারা চেষ্টা করবেন। আপনাদের এখন অনলাইনে প্রচুর সুযোগ হয়ে গেছে, জুম আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এর মাধ্যমে আপনারা যতটুকু পারবেন আপনাদের ফ্রেন্ডশিপের মাধ্যমে নিজেদের পড়াটুকুকে গুছিয়ে এবং আগানোর চেষ্টা করবেন। আপনি ভাইবা কিভাবে ভালো করতেন? আমি ভাইবা কিভাবে ভালো করতাম, আমার পারফরমেন্স আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। গ্র্যান্ড এটলাস, নিটার, এগুলোর মধ্যে কোনটা দেখবো? আপনার পছন্দের যেটা, গ্র্যান্ড এটলাসও দেখতে পারেন, নিটারও দেখতে পারেন, একটা দেখলেই হলো। হ্যাঁ, ঠিক আছে, এই আপনাদের এই কোশ্চেন ছিল। তো আমি আপনাদের সবার সাফল্য কামনা করি, প্লাস এই ধরনের একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সবাই সুস্থ থাকতে পারি। আর একটা জিনিস মনে রাখবেন, মেডিকেলের ক্ষেত্রে কখনো লাগাম ছেড়ে দিবেন না। আপনি ছেড়ে দিলেন তো হেরে গেলেন, সব সময় লেগে থাকবেন। যদি আপনি লেগে থাকেন, আপনাকে আমি আমার কথা ধরে রাখেন, বিশ্বাস রাখতে পারেন আমার কথার উপরে। আপনি যদি লেগে থাকেন মেডিকেল সায়েন্সে, জয় আপনার হবে, হয় আজ হবে নয় কাল হবে, কিন্তু জয় আপনার হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার বক্তব্য শোনার জন্য এবং জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং তাইমা আপুকে অনেক সুন্দর করে আজকের এই প্রোগ্রামটি হোস্টিং করার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সময় নিয়ে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ। হ্যাঁ, এবারে আমরা তোমাদের সামনে এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছি। স্যারের আসলে পরিচয় বা বিশেষণ দিতে গেলে আসলে আমার ব্যাকরণের নলেজের ঘাটতির কারণে আমি হয়তো দিতে পারবো না, কিন্তু স্যার অসাধারণ একজন মানুষ। সেই সঙ্গে বাংলাদেশের ফিজিওলজি স্টুডেন্ট যে ফিজিওলজি পড়ে বা স্যারকে চিনে না এমন স্টুডেন্ট হয়তো খুব কমই আছে আমার জানা মতে। স্যার একজন জনপ্রিয় ফিজিওলজির মেন্টর, এবং স্যার আমাদের সবার প্রিয় ডক্টর সোহেল বক্স স্যার।
স্যার এমফিল করেছেন ফিজিওলজিতে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, কক্সবাজার মেডিকেল কলেজ। স্যারকে আমরা আসলে একটু অপেক্ষা করিয়ে রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি যদি একটু কষ্ট করে আমাদের প্রথম ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বলতেন যে স্যার আপনার তো অসাধারণ জনপ্রিয়তা এবং টিচিং স্টাইলের জন্য স্যার আপনি একজন আইকন। তো স্যার আপনি যদি ওদেরকে একটু টিচিং বা লার্নিং সম্পর্কে যদি ওদের একটু সহজ করে দিতেন ফার্স্ট প্রফ পরীক্ষার্থীদের জন্য স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসলে আজকে মানে যারা আলোচনা রেখেছেন, যেমন এর মধ্যে রাফি ভাই তো আসলে মানে এই মুহূর্তের মানে ডাক্তারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার বলা যায় ওনাকে। খুবই জনপ্রিয়, উনি অনেক কথা বলেছেন। একটু আগে ডাক্তার পরাগ বললো অনেক কিছু, মানে সে তো একেবারে সুনির্দিষ্টভাবে অনেক কিছুই বলেছে। আর বাইজেদ বুস্তুমাই ভাইও মানে অনেক কিছু ডিটেলস বলেছেন। এখন আসলে মানে ওই ম্যাক্সিমাম কথা বলা হয়ে গেছে। তারপর আমার মানে একজন টিচার হিসেবে মানে আমি যে বিষয়গুলা মনে করতেছি বলা দরকার, সেই বিষয়গুলাই আমি আলোকপাত করি। আর জেনেসিসকেও ধন্যবাদ এই যে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করার জন্য। এই যে প্রায় 3000-এর চেয়ে বেশি স্টুডেন্টকে এইভাবে ফ্রি এই ধরনের ক্লাসগুলো সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি, মানে তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদেরকে ফার্স্ট প্রফ পরীক্ষার্থী হিসেবে নিজেদেরকে মনে করতে হবে। এটাই আমি প্রথমে বলতে চাই। সেটা হচ্ছে এখন একটা সমস্যা হলো অনেক মেডিকেলে থার্ড টার্ম এখনো শেষ হয় নাই। শেষ না হওয়ার কারণে অনেকের মানে মনে হচ্ছে প্রফটা হয়তো বা আরো অনেক দেরি আছে, কিন্তু যে কোনো মুহূর্তে প্রফের একটা মানে ডেট এবং টাইম দিয়ে দিতে পারে। তো আমাদের নীতি নির্ধারক যারা, ওনারা অনেক সময় ছাত্রদের কথা চিন্তা করেন, আবার অনেক সময় চিন্তা করেন না, এমনও আমরা দেখছি। তো এই জন্য মানে তোমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমরা মানে যে কোনো মুহূর্তে ফার্স্ট প্রফ পরীক্ষা দিতে হইতে পারে। তো এটা তোমরা চিন্তা রাখবে, ফার্স্ট প্রফ পরীক্ষার্থী হিসেবে নিজেদেরকে চিন্তা করতে হবে, না হলে কিন্তু সিরিয়াসনেস যেটা সেটা আসবে না। আর সিরিয়াসনেস না আসার আরেকটা কারণ হচ্ছে তোমরা এখন কেউই হোস্টেলে নাই, তোমরা সবাই হচ্ছে যার যার বাসায়। হোস্টেলে হলে হয় কি, প্রফের আগে একটা প্রফের আবহ তৈরি হয়। কিছু কিছু স্টুডেন্ট থাকে আস্তে আস্তে সিরিয়াস হয়, তখন ওই তাদের সিরিয়াসনেস দেখে এই অন্যরাও আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায়। মানে এই সিরিয়াসনেস জিনিসটাও কিন্তু সংক্রামক, এটা মানে একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়। তখন আস্তে আস্তে সবাই মানে সিরিয়াস হওয়া শুরু করে। তো এখন সবাই বাসায় থাকার কারণে হবে কি মানে আরেকজনের সিরিয়াসনেস যেটা সেটা তুমি দেখার সুযোগ পাচ্ছ না। তো এখন ফোন করে যদি কোনো বন্ধুকে জিজ্ঞেস করো মানে তোমার কেমন পড়াশোনা হচ্ছে, তখন সে বলবে যে না ভাই কোনো পড়াশোনাই হচ্ছে না, কিছুই করতে পারতেছি না। তখন তো তোমার মধ্যে মনে হবে যে না আমিও মনে হয় না পড়লেই চলবে। এই জিনিসটা করা যাবে না। এই মুহূর্তে তোমাদেরকে নিজেদেরকে ফার্স্ট প্রফ পরীক্ষার্থী হিসেবে মনে করতে হবে এবং সেই হিসেবে সিরিয়াসনেস নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে কি আত্মবিশ্বাস রাখা এবং নেতিবাচক চিন্তা পরিহার করা। কারণ বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসী যদি না থাকে যে আমি পাশ করব, তাহলে কিন্তু তার পক্ষে পাশ করাটা সম্ভব হবে না। প্রথমেই নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, আমার পক্ষে পাশ করা সম্ভব। আর যারা সবসময় ভালো করে আসছে, ভালো পড়াশোনা আগে থেকেই করছে, যে তাদের পক্ষে চিন্তা করতে হবে যে আমি প্লেস করতে পারবো বা আমি অনার্স মার্ক পাবো। সেই ধরনের চিন্তাগুলা যার যার লেভেল তোমরা বুঝতে পারতেছো, মানে সবাই তো একই রকম টার্গেট থাকবে না। মানে যার যে ধরনের ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী টার্গেটটা রাখতে হবে এবং সেই ধরনের আত্মবিশ্বাসটা রাখতে হবে। এবং বারবার নেতিবাচক চিন্তাটা মাথার মধ্যে চলে আসবে, মানে এখন থেকে শুরু করে প্রপ দেওয়া পর্যন্ত এবং প্রপ শেষ হওয়া পর্যন্ত নেতিবাচক চিন্তা যেটা সেটা মাথার মধ্যে আসতেই থাকে। সবসময় মনে হয় যে না আমাকে দিয়ে মনে আর হবে না, এইরকম একটা চিন্তা আসতে পারে। তো এই জিনিসটা কিন্তু আসার সাথে সাথে মাথা থেকে বিদায় করে নিতে হবে। নেতিবাচক চিন্তাটা আনা যাবে না একদম পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত। এটা সবসময় মানে আত্মবিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করতে হবে। এখন একটা পরীক্ষা যদি থাকে সেটা নিয়ে টেনশন থাকবেই। এই টেনশনটা অল্প মাত্রায় কিন্তু ক্ষতিকর না, অল্প মাত্রায় টেনশন থাকাটা বরঞ্চ লাভজনক। এতে পড়াশোনার গতিটা বাড়ে এবং ব্রেনও তখন খুব সক্রিয় থাকে। কিন্তু মানে খুব বেশি পরিমাণে টেনশন করলে সেক্ষেত্রে অবশ্য দেখা যায় যে হতাশা চলে আসতে পারে বা অনেক সময় অনেকে পরীক্ষাও থেকে বিরত থাকে। তো এই ধরনের বেশি টেনশন করা যাবে না, কিন্তু অল্প অল্প টেনশন থাকাটা ক্ষতিকর কিছু না। এটা মানে এই যে টেনশন থাকা, এটা টেনশনে মানে টেনশন আর সহ্য করতে পারতেছি না এরকম চিন্তাগুলো হবে না, টেনশনটা রাখতে হবে। তা আমার একটা ঘটনা মনে পড়তেছে। আমি তো কক্সবাজার মেডিকেল কলেজে ছিলাম প্রথমে, এরপর রাজশাহী মেডিকেলে যখন গেলাম, তো এর মধ্যে কক্সবাজার মেডিকেলের একটা স্টুডেন্টের হাইপার টেনশন ছিল।
তো সাথে কিছু অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম ছিল, এই জন্য তাকে আমি বিটা ব্লকার দিয়েছিলাম। এখন বিটা ব্লকার দেওয়াতে মোটামুটি তার প্রেশারটাও কন্ট্রোলে চলে আসছে, মোটামুটি টেনশনটা বা পালপিটেশন হওয়ার যে ব্যাপারটা সেটাও কমে আসছিল। তো অনেকদিন পরে সে মানে 4th ইয়ারের যে পরীক্ষাটা, তখন সেকেন্ড প্রপ ছিল, এখন তো প্রপ মানে 4টা, তখন ছিল 3টা ছিল, মানে 3rd ইয়ার 4th ইয়ার মিলে সেকেন্ড প্রপ। তো সেই সেকেন্ড প্রফের আগে সে হঠাৎ করে আমাকে আবার ফোন করলো, আমি তখন রাজশাহীতে, সে কক্সবাজার মেডিকেলে, যে স্যার আপনি তো আমাকে বিটানল দিছিলেন, এখন এটা খাওয়াতে আমার মধ্যে আর কোনো টেনশনই আসতেছে না, কোনো টেনশন না আসাতে আমার পড়াশোনা হচ্ছে না। তো এখন এই জন্য পরে দেখলাম যে না, আসলে একটু অল্প মাত্রায় যদি টেনশন না থাকে তাহলে কিন্তু পড়াশোনা হয় না, কিছুটা টেনশন থাকতে হবে। তো এবং সেই টেনশন নিয়ে টেনশন করার কোনো মানে প্রয়োজন নেই আর কি। আচ্ছা, আর এর মাঝে মধ্যে যে নেতিবাচক চিন্তাগুলো আসে, তার মধ্যে আরেকটা আসা হচ্ছে কি, আমি সবগুলো মনে হয় পারবো না, একটা বাদ দিয়ে দিই, অ্যানাটমি বাদ দিয়ে দিই, অথবা বায়োকেমিস্ট্রি বাদ দিয়ে দিই, অথবা ফিজিওলজি বাদ দিয়ে, এইসব ধরনের চিন্তা ভাবনা আনার কোনো প্রয়োজন নেই। যে সময়টা আসছে সেই সময়টা যদি কেউ কাজে লাগায় তাহলে অবশ্যই তার পক্ষে ভালো করা সম্ভব। এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত পরিকল্পনা করা। এটা সুনির্দিষ্ট থাকতে হবে প্ল্যানটা, এটা কতদিনের মধ্যে কোন সাবজেক্ট শেষ করবো, অ্যাবডোমেন অ্যানাটমি কয়দিন লাগবে, ফিজিওলজি কয়দিন লাগবে, বায়োকেমিস্ট্রি কয়দিন লাগবে, আবার এর মধ্যে মানে কোন সিস্টেমটা বা কোন কার্ডটা কয়দিন পড়তে হবে, কয় তারিখ থেকে কয় তারিখ, এরকম একেবারে সুনির্দিষ্ট একটা প্ল্যান থাকতে হবে। এবং মানে প্ল্যানটা এমন হতে হবে যাতে শেষ হওয়ার পরেও রিভিশনটা দেওয়া সম্ভব হয়। রিভিশন দিতে না পারলে কিন্তু আসলে সবকিছু মনে থাকবে না। এবং এমন ভাবে রাফি ভাই একটা পরামর্শ দিচ্ছে যে মানে সবকিছু গুছিয়ে রাখা একটা বইয়ের মধ্যে বা এক জায়গায়, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে মানে পরীক্ষার আগের দিন একদিনে সব রিভিশন দিতে হয়, রিভিশন না দিলে অনেক সময় মানে লিখতে কষ্ট হয়। এজন্য মানে এইভাবে গুছিয়ে রাখা, এটা সবকিছু, এটা সবসময় চিন্তা করতে হবে যে রিভিশনটা যাতে ঠিক মতো দেওয়া যায়। আর বাস্তবসম্মত হইতে হবে পরিকল্পনা, শুধু সুনির্দিষ্ট হইলে হবে না, বাস্তবসম্মত। মনে করো প্রথম দফা যখন তুমি অ্যাবডোমেন শেষ করবে, তখন হয়তো তোমার মানে 4-5 দিন লাগতে পারে, সে জায়গায় তুমি মাত্র 2 দিন রাখলা, তাহলে সেক্ষেত্রে হবে না। অথবা নার্ভাস সিস্টেম, ফিজিওলজির নার্ভাস সিস্টেম প্রথম দিকে যদি কেউ শেষ করে বা রিটার্ন ভাইবা যেটা প্রিপারেশন নেয়, বেশ কয়েকদিন সময় লাগবে। সে যদি মনে করে যে না একদিনেই নার্ভাস সিস্টেম শেষ করে ফেলবে, তাহলে ওই প্ল্যানটা কখনোই যথাযথ হবে না, এটা বাস্তবসম্মত না। মানে কোনটার জন্য কতদিন লাগবে, ব্লাডের জন্য হয়তো 1.5 দিন হলে হতে পারে, কিন্তু নার্ভাস সিস্টেমের জন্য হয়তো বা 4 দিন, বা এই ধরনের একটা ভাগ করে মানে এটা নিজের অবস্থা বুঝে সেরকম প্ল্যান নিতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এক জায়গায় আটকে থাকা যাবে না। মনে করো তুমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য 3 দিন সময় রাখলা, এখন প্রথম দিন শুরু করলা, দ্বিতীয় দিন তো অনেক দূর আগায় গেলা, তৃতীয় দিন এসে তোমার মনে হচ্ছে প্রথম দিন যেগুলো পড়ছো সব মনে ভুলে গেছো, এরকম মনে হয় যে না যা পড়ছিলাম মনে ভুলে গেছি। তখন তৃতীয় দিন তুমি আবার সেই যেগুলা পড়ে আসছো আবার ওখান থেকে শুরু করলা। এভাবে যদি শুরু করতেই থাকো তাহলে কিন্তু শেষ হবে না। প্রথম দফায় একবার শেষ করে ফেলতে হবে, এটা রিভিশন দেওয়ার সময় তখন এটা আবার যখন পড়বা তখন আরো একটু বেশি মাথায় ঢুকবে এবং আরো একটু বেশি বোঝাও যাবে। এটা তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকগুলো মেডিকেলে এখন 3rd টার্ম হয় নাই। 3rd টার্ম যেহেতু হয় নাই, সেই ক্ষেত্রে 3rd টার্ম যেটা সামনে আসে, এই টার্মটাকে এমন ভাবে পড়তে হবে যাতে মানে একেবারে প্রফের প্রিপারেশন হয়ে যায়, ওইভাবেই পড়ে ফেলতে হবে। এবং 3rd টার্ম পরীক্ষার পরে যাতে তুমি 1st টার্মের যে পড়াগুলো আছে বা 2nd টার্মের যে পড়াগুলো আছে সেগুলোর জন্য যাতে পর্যাপ্ত সময় দিতে পারো, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর পরিকল্পনা করার সময় কিন্তু মানে একদম বরাবর পাস করার মতো পড়াশোনা করলে হবে না, একটু যাতে ভালো হয় এর চেয়ে। কারণ বরাবর পাশের মতো টার্গেট রাখতে গেলে অনেক সময় হয়তো মিস হয়ে যেতে পারে পাসটা, এজন্য হয়তো 65-70% মতো মিনিমাম যাতে পাওয়া যায় সেই ধরনের একটা টার্গেট রাখা উচিত আর কি। আর রিটেনের ক্ষেত্রে মানে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে কি, প্রথমেই নিজস্ব যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের পুরাতন 5-6 বছরের প্রশ্নগুলো অবশ্যই একটু দেখতে হবে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা একটা নিয়ম, পুরাতন প্রশ্ন যেগুলো আছে সেগুলা দেখতে হয়। সেখানে তার মাধ্যমে তোমরা অনেক বুঝতে পারবে যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট আর কোন জিনিসগুলো কম ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে প্রশ্ন করছে ওয়ালাইকুম আসসালাম যে ওসপি সম্পর্কে, ফিজিওলজির ওসপি এবং প্র্যাকটিক্যাল সম্পর্কে। আসলে ওসপি এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হচ্ছে কি, মানে প্রত্যেকটা মেডিকেলে কিছু ওসপির কোয়েশন ব্যাংক থাকে, প্রত্যেকটা মেডিকেলে আছে সেটা কোয়েশন ব্যাংক থাকে। আর হচ্ছে বিগত 5-6 বছরের যে প্রশ্নগুলা বারবার আসছিল সেগুলা বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়। সেই প্রশ্নগুলো তোমাদের জোগাড় করে নিতে হবে, প্রত্যেক মেডিকেলের ক্ষেত্রে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেটা জোগাড় করতে হবে। আর এটা যেহেতু মানে সেন্ট্রালি সব জায়গায় হয় না, ম্যাক্সিমাম আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেন্ট্রালি প্রশ্ন করা হতো, এখন বিভিন্ন মেডিকেল কলেজ আলাদা আলাদা ভাবে নাই, তো অন্য ইউনিভার্সিটিতেও হয়তো সেরকমই।
তো এটা হচ্ছে কি মানে স্ব মেডিকেলে তোমাদেরকে বলতো নিজস্ব যারা টিচার আছে, লেকচারার হোক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক বা ডিপার্টমেন্টের হেড হোক, ওনাদেরকে রিকোয়েস্ট করতে হবে যে আমাদেরকে ওসপি সম্পর্কে মানে একটা দুইটা ক্লাস নেন। কারণ হচ্ছে কি এটা মেডিকেল টু মেডিকেল ভেরি করবে। হ্যাঁ, এটা কোয়েশ্চেন ব্যাংক কিভাবে পেতে পারো সেটা হচ্ছে কি, আসলে কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে কি নিজ নিজ মেডিকেল এটা হচ্ছে মানে এটা জোগাড় করতে হবে। এটা সিনিয়রদের মাধ্যমে পেতে পারো, সিনিয়র যারা আছে তাদের কাছে থাকবে। এরা তো মনে করো তোমাদের সিনিয়র যারা, তারা পরীক্ষা দিচ্ছে খুব বেশি দিন হয় নাই, হয়তো মাস দেড়েক মনে হইলো এদের পরীক্ষা শেষ হয়েছে। তো এখন এদের কাছে এই কোয়েশ্চেন ব্যাংক গুলা থাকবে আশা করি। তোমাদের সিনিয়রদের সাথে তোমরা যোগাযোগ করো, তাহলে আশা করি তোমরা ওসপির কোয়েশ্চেন ব্যাংক গুলো পেয়ে যাবা যার যার মেডিকেলের ক্ষেত্রে। যেটা যাই হোক রিটেনে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যার যার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পুরাতন 5-6 বছরের যে প্রশ্নগুলো এগুলা ভালো করে প্রথমে দেখতে হবে। এই ক্ষেত্রে প্রায়োরিটি ভাগ করতে হবে, কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, কোনগুলা এর চেয়ে একটু কম আসে, কোনগুলা আর একটু কম আসে, সেরকম। তো আমি বলে থাকি এটা হচ্ছে কি মানে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এরকম করে ভাগ করে নেওয়া। তো যেই প্রশ্নগুলো তুমি মনে করো ফরজ একেবারে বারবার আসে, মানে এই প্রশ্নগুলা মানে কি করতে হবে, মানে একেবারে চুটস্থ। এখন কিছু প্রশ্ন হচ্ছে কি ঠিক করে নিতে হয় যে এগুলা আসবে এই ধরনের মানে কিছু প্রশ্ন থাকে। তো এই কোয়েশ্চেনগুলো বিগত বছরের প্রশ্নগুলো দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবা। এটা দেখার আরেকটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে কি মানে সবগুলো প্রশ্নের প্রিপারেশন যদি সমানভাবে নাও, অনেক সময় পরীক্ষা ভালো হয় না। তো সবকিছু সমানভাবে মনে থাকে, কিছু প্রশ্নকে বেশি প্রায়োরিটি দিয়ে ভালো করে মুখস্থ করতে হয়। নাইলে হয় কি যে সময় কুলায় না অনেকের ক্ষেত্রে। সব প্রশ্ন যদি বানিয়ে লিখতে হয় তাহলে অনেক স্টুডেন্ট আছে এটা করতে পারে না, সময় কুলাতে পারে না। এই জন্য কিছু প্রশ্ন যেগুলা মানে অন্তত মানে 70% প্রশ্ন যাতে কমন পড়ে যায় এবং মুখস্থ সাথে সাথে লিখে ফেলা যায় ফুল স্পিডে, সেটা সেভাবে প্রিপারেশন নিতে হবে। এবং বাকি 30% হয়তো বা বানিয়ে লিখতে হবে কনসেপশনের উপর ভিত্তি করে, সব তো কমন পড়ে না। এখন আরেকটা জিনিস দেখার মতো, সেটা হচ্ছে কি আচ্ছা স্যার, যাদের এতদিন একদমই পড়াশোনা করা হয় নাই তাদের জন্য বিশেষ কোনো নির্দেশনা দিলে ভালো হতো। আসলে মানে যে কোনো মুহূর্ত থেকেই মানে প্রস্তুতি নেওয়া শুরু করা যেতে পারে, শেষ মুহূর্তে এসেও কিন্তু মানে করতে হয়, মানে হতাশ হলে হয় না, এটা করতে হবে। আচ্ছা, রিটেনে গ্রুপ পার্ট নিয়ে কিছু বলেন। আচ্ছা, গ্রুপগুলা তোমাদের স্যার নিজ ইউনিভার্সিটি এর আন্ডারের কোয়েশ্চন গুলো এক্সামে আসে, অন্যান্য ইউনিভার্সিটিও, হ্যাঁ অন্যান্য ইউনিভার্সিটিও আসতে পারে। সেটা হচ্ছে কি মানে এখন কিছু মানে নতুন একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অ্যানাটমির প্রশ্নটা ছিল হঠাৎ করে অনেক বেশি কঠিন হয়ে গেছে। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা একটা টপিক বা চ্যাপ্টার শেষ করতেই বেশ কয়েকদিন লেগে যায়, এরপর এটা রিভিশন দিতে মনে চায় না। আচ্ছা, এটা আমি আগে বলছি, সেটা হচ্ছে কি মানে ওটা প্রথমবার এক দফা শেষ করে ফেলতে হবে। মনে করো তুমি একটা সিস্টেম পড়ার জন্য 3 দিন সময় রাখছো, সেই ক্ষেত্রে তুমি ওই 3 দিন যতটুকু পড়তে পারছো ততটুকুই পড়বা, অল্প কিছু বাকি থেকে যায় সবসময়, সেটা রিভিশন দেওয়ার সময় এটা পড়তে হবে এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি মানে গতবার ডিইউতে হঠাৎ করে প্রশ্নটা কঠিন চলে আসছিল অ্যানাটমি। আবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে ফিজিওলজি সেকেন্ড পার্ট যেটা, সেটা একটু আনকমন পড়ে গেছে, অনেক স্টুডেন্টই মানে খুব সমস্যায় পড়ে গেছিল। তো এটার কারণ হচ্ছে কি বর্তমানে সেন্টার ফর মেডিকেল এডুকেশনের কিছু ট্রেনিং চলতেছে টিচারদের, সেখানে বলা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের যাতে প্রশ্ন করা হয়, যাতে সব মানে একেবারে 80% যাতে কমন না পড়ে। তো এখন আমি কিন্তু সেটা হচ্ছে কি যদিও সেটা চাই যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন হোক বা একবারে 80% যাতে পুরাতন প্রশ্ন কমন না পড়ুক, কিন্তু এটা হঠাৎ করে চেঞ্জ করাটা আসলে ঠিক না, এটা আস্তে ধীরে চেঞ্জ করতে হয়। তো এটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, এই জন্য মানে শুধুমাত্র নিজের ভার্সিটি গুলা হবে কি খুব ভালোভাবে পড়তে হবে, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো মোটামুটি পড়তে হবে, যাতে যদি কমন না পড়ে বা মুখস্থ না থাকে অন্তত বানিয়ে হলেও লেখা যায় আর কি, সেই জিনিসটা খেয়াল করতে হবে। আচ্ছা, ভাইবার যে বিষয়টা, ভাইবার ক্ষেত্রে কি করা যেতে পারে সেটাও আমি একটু বলি। সেটা হচ্ছে কি ভাইবাতে আমরা সবসময় আগে বলতাম হচ্ছে কি রিডিং পার্টনার একজন ঠিক করে নেয়, এখন পার্টনারশিপ করে পড়া, নাহলে কিন্তু বলতে সমস্যা হয়। বিশেষ করে তোমাদের ক্ষেত্রে এটা সমস্যা বেশি হতে পারে, কারণ তোমরা ফেস টু ফেস পরীক্ষা দেওয়ার অভ্যাসটা ঠিক মতো হয় নাই তোমাদের ক্ষেত্রে, তোমরা অনলাইনে পরীক্ষা দিছো, অনলাইনে কাটফাইনের ভাইবা দিছো বা টার্মের ভাইবা দিছো। তো এজন্য তোমাদের হচ্ছে কি এটা প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে কি এখন তো সবার বাসায় মোটামুটি ওয়াইফাই কিনা হয়ে গেছে বলতে গেলে, তো তোমরা অনলাইনে হোক বা যেভাবে হোক বা আশেপাশে বন্ধু বান্ধব যদি থাকে, এক একদিন এক একজনের বাসায়, মানে একদিন ওর বাসায় গেলে আরেকদিন ও তোমার বাসায় আসলো, ওইভাবে রিডিং পার্টনার ঠিক করে যেভাবে হোক একটা ডিসকাস করার একটা সিস্টেম চালু করার চেষ্টা করতে হবে। এরপরে ভাইভাতে কিন্তু ওই সাবজেক্ট লেকচার গুলো পড়া, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
আমি যদি নতুন কোনো কার্ড পড়া শুরু করি তার জন্য সময় কিভাবে নির্ধারণ করব? এটা আসলে হচ্ছে কি, মানে নতুন কার্ড যখন তুমি পড়তে যাবে প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে কি, এই পুরাতন প্রশ্নগুলো দেখবা, দেখার পরে আগে যাদের ক্ষেত্রে মানে আগে একদম পড়া হয় নাই তাদের মানে এই মুহূর্তে রিটেনের প্রিপারেশনটাই নেওয়াটা সবচেয়ে বেটার। সেক্ষেত্রে রিটেনটা যদি ভালো প্রিপারেশন নেওয়া হয়ে যায় তাহলে ভাইবারও অনেকটা প্রিপারেশন হয়। এটা সেটা হচ্ছে যারা একদম নতুন শুরু করতেছে বা অনেকে একেবারেই ইরেগুলার ছিল তাদের জন্য বলতেছি, সবার জন্য একই না। বাকি যারা এতদিন ধরে পড়াশোনা করছে তাদের অবশ্যই আর একটু ভালো করার জন্য চেষ্টা করা উচিত। ডাক্তার পরাগ যেটা বলছে যে মানে ডিটেলস পড়ার যে বিষয়গুলো সেটাও ইম্পর্টেন্ট সেটা, কিন্তু যারা একদম শুরু মানে একেবারেই মানে পড়াশোনা করে নাই তাদের ক্ষেত্রে হচ্ছে এখন আসলে আগে রিটেনের প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওইটার মাধ্যমে তাদের মানে ভাইবার প্রিপারেশন একটা হয়ে যাবে। রিটেনের পর আরো কিছু সময় পাওয়া গেলে তখন হয়তো ভাইবার জন্য আরো কিছু পড়া যাবে। আসলে রিটেনের প্রিপারেশন নিলে মোটামুটি ভাইবারও 75% মতো প্রিপারেশন হয়ে যায় অনেক ক্ষেত্রে, যেটা দেখা যায়। আর যেটা মানে ডাক্তার পরাগে বলছে সাবজেক্ট লেকচারগুলো ইয়ে করে, এটা সব মেডিকেলেই যে কোনো টিচারই মানে ভাইবাতে প্রশ্ন করার সময় উনি যে লেকচারটা পড়িয়েছিলেন সেই লেকচারটা ওনার মনে পড়ে যে আমি তো এই জিনিসটা পড়াইছিলাম, হয়তো বা তখন মানে মানে তখন ওনার মাথায় ওই প্রশ্নগুলাই চলে আসে যে জিনিসটা উনি পড়াইছিলেন সেটা। ওই সময় মানে দেখা যাচ্ছে ইন্টারনাল যদি ওই সময় দেখা যায় উনি যে জিনিসটা পড়াইছেন ওইটা স্টুডেন্ট পারতেছে না, তখন অনেক টিচার কি মাইন্ড করেন, তখন এটা আমার ক্লাস মনে ঠিক মতো করে নাই। তো সেই জন্য কিন্তু লেকচার গুলো ঠিক মতো ইয়ে করতে হবে। এটা রিটেন আর ভাইবা বেস্ট কি আলাদা প্রিপারেশন নিতে হবে, ভাইবাতে অনেক ভাস্টলি পড়তে হবে। এটা হচ্ছে কি ভাস্টলি বলতে রিটেনের প্রিপারেশন যেটা সেটাতে আমি যেটা বলতেছি মোটামুটি 75%ই মোটামুটি পড়া হয়ে যায়। এটা তো এর সাথে এখন যেহেতু মানে পরীক্ষার ডেট দেয় নাই, এখন রিটার্ন ভাবে দুইটা প্রিপারেশনই একসাথে নিতে হবে, রিটার্ন এবং ভাবে দুইটার একসাথে। কিন্তু কিন্তু যখন রিটার্নের ডেট দিয়ে দেবে, ডেট দেওয়ার পরে তখন আর ভাইবার দিকে টাকানো যাবে না, তখন শুধু রিটার্নের জন্যই করতে হবে। তখন হয়তো সময় 25 দিন বা 30 দিন থাকতে পারে ডেট দেওয়ার পরে সেই ক্ষেত্রে। কিন্তু এখন যেহেতু পরীক্ষার ডেট দেয় নাই, এখন রিটার্ন ভাবে দুটার জন্য একসাথে প্রিপারেশন নিতে হবে এখনকার জন্য। আর একজন অবশ্য প্রশ্ন করতে ড্রপ কখন হবে এটা আসলে আমি জানি না, কারণ হচ্ছে কি এখন সম্ভবত এটা কেউই জানে না। এটা ওই যারা মানে সিদ্ধান্ত নেবেন ওনারাও এখনো জানেন না, ওনারাও সিদ্ধান্তহীনতে আছেন, এই জন্য এখন বলা সম্ভব না। তারপরে তোমরা চেষ্টা করবে হচ্ছে কি আগস্টের 15 তারিখের মধ্যে যাতে তোমাদের মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যায়, এটা তোমাদের চেষ্টা করতে হবে। সামনে জুন জুলাই 2 মাস আছে, এর মধ্যে আগস্টের 15 তারিখের মধ্যে যাতে ফুল প্রিপারেশন হয়ে যায় এটার জন্য একটা তোমাদের টার্গেট রাখতে হবে আর কি। সেটা তবে কবে পরীক্ষা হবে সেটা এখন বলা মুশকিল, সেটা এখনো ইয়ে হয় নাই, ঠিক হয় নাই। এটা আরেকটা জিনিস হচ্ছে বুঝে পড়তে হবে, সবকিছু বুঝে পড়তে হবে। এটা ডাক্তার পড়াবে বলছে, এটা হচ্ছে কি বুঝে পড়ার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো একবার কিছুদিন আগে একটা মেডিকেলে এক্সটার্নাল হিসেবে গেছিলাম, তো ওখানে যখন ওভুলেশন জিজ্ঞেস করলাম পরপর 5-6টা মেয়েকে, তারা খুব মানে ঠাটা মুখস্থ বলে দিল ওভুলেশন জিনিসটা কি। এবং এর মধ্যে তারা ডেফিনেশনের মধ্যে বলছে এট মানে +-1 days বিফোর দ্য অনসেট অফ নেক্সট মেনস্ট্রুয়েশন, তারা ডেফিনেশনেই বলছে। এরপর আমি বললাম যে ঠিক আছে, একটা মানুষের একটা মহিলার ইয়ে সাইকেলটা হচ্ছে কি 32 দিনের, তাহলে সেই ক্ষেত্রে তার ওভুলেশনটা কোন সময় হবে, তখন দেখি আর পারে না। তখন এখন না পারার কারণটা কি, সেটা হচ্ছে বুঝে পড়ে নাই। এটা পরপর বেশ কয়েকজন দেখি এরকম হয়েছে, এই জন্য তোমাদের জিনিসটা বুঝে পড়তে হবে। আমি কিন্তু অনেক জায়গায় মানে পরীক্ষা নিতে গিয়ে মানে অনেকে দেখি যে খুব ফুল স্পিডে যখন বলে তখন জিনিসটা একটু বুঝাই বলো, সেটা জিজ্ঞেস করে থাকি, তখন দেখে যেন অনেকে বুঝাই আর বলতে পারে না। এটা আচ্ছা, গ্রুপ স্টাডি করা তো পসিবল এটা। আচ্ছা, এটা চলে গেছে। আচ্ছা, এটা যতটুকু সম্ভব আর কি এই মুহূর্তে অনলাইনে যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা করতে হবে। আর আশা করতেছি হয়তো ফার্স্ট প্রফের ক্ষেত্রে কিছুদিন আগে নিয়ে আসতে পারে, যেহেতু অ্যানাটমির যে ডিসেকশন মানে ভিসেরা বডি এসব তো দেখাতে হবে, দেখাতে গেলে একটু আগেই নিয়ে আসা হয়তো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এটা এটা তো সেই ক্ষেত্রে ওই যখন যদি একটু আগে নিয়ে আসে তাহলে তোমাদেরকে অনেক মেডিকেলে আইটেম কার্ড টার্ম কিছুই হয় নাই। আচ্ছা, এটা সাংঘাতিক জানা নাই, মানে এটা একেবারে কার্ড আইটেম কিছুই হয় নাই, এটা এরকম হওয়ার তো কথা মানে যাই হোক হয়তো বা হয় নাই অনেক ক্ষেত্রে। এখন মেডিকেল থেকে যদি নাও হয়ে থাকে তোমার দায়িত্ব মানে সেক্ষেত্রে তোমার তো পাশ করতে হবে। তোমার যেহেতু পাশ করতে হবে সেই ক্ষেত্রে মানে তোমার নিজের চিন্তা নিজেকেই করতে হবে। এখন মানে তোমার কলেজ যদি তোমার কার্ড ফাইনাল টার্ম ঠিক মতো নাও নেয়, তোমার নিজের প্রিপারেশনটা নিজেরই নেওয়ার চেষ্টা করতে হবে সেটা। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকা। শেষ মুহূর্ত পর্যন্ত মানে লেগে থাকা সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। মানে দেখা যায় যে মানে কিছুদিন পর মনে হয় যে না ঠিক আছে পাস করা সম্ভব না, এরপরে দেখা যায় রিটার্ন খারাপ হয়, অনেক সময় দেখা যায় রিটার্ন খারাপ হয়, রিটার্ন অনেক সময় প্রশ্ন কঠিনও আসতে পারে। খারাপ হওয়ার কারণে অনেকে তখন ভাইভাতে অ্যাবসেন্ট থেকে যায়। এই যে
পরে দেখা যায় যে রিটার্ন যেটা খারাপ হয়েছিল সেটা পাস করে গেছে, কিন্তু ভাইভাতে অ্যাবসেন্ট থাকার কারণে ফেল চলে আসছে। এরকম আমি অনেক দেখছি, আমি রাজশাহী মেডিকেলে যখন ছিলাম তখনও দেখছি, এটা এখানে কক্সবাজারে আসার পরেও দেখলাম। আবার আরেকটা স্টুডেন্ট দেখছিলাম যে সে কার থেকে শুনছে অ্যানাটমি পরীক্ষা খারাপ হয়েছে, সে মানে মন ভেঙে গেছে, এরপর ফিজিওলজি পরীক্ষা ভাইভাতে অ্যাটেন্ডই করে নাই। ফিজিওলজি রিটার্নে পাস করছে, কিন্তু ভাইভাতে অ্যাটেন্ড না করার কারণে ফিজিওলজিতে ফেল, আর অ্যানাটমি যেটা সে ফেল করছে শুনছিল সেটাও দেখা যায় পাস, মানে খালি একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হইলো। এই ধরনের করা যাবে না, এটা শেষ মুহূর্ত পর্যন্ত এটা চেষ্টা করে যেতে হবে। এটা একদম পরীক্ষা যেদিন শেষ হয় শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে হবে। এবং রিটেনে অনেক সময় প্রশ্ন কঠিন হওয়ার কারণে একটু খারাপ হতে পারে, সেটা কিন্তু আমরা বিবেচনা করি। আমরা যখন পরীক্ষার খাতা দেখি, যখন যেই পার্টটা একটু প্রশ্ন কঠিন থাকে, আমরা নাম্বার দেওয়ার সময় এটা খুবই ইয়ে করি। আমিও যেমন একজন এক্সামিনার, এবং আমাদের মতো বাকি যারা এক্সামিনার আছে তারাও নিশ্চয়ই চিন্তা করে যে মানে এটা প্রশ্ন কঠিন হওয়ার কারণে যাতে ছাত্রছাত্রীরা হঠাৎ করে ফেল করে না যায়, সেই বিষয়টা অবশ্যই। সেজন্য মানে মানে রিটার্নে খারাপ হইলেই কেউ যাতে ভাইভাটা মিস না করে, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ভাইভাতেও কিন্তু অনেক সময় একটা বুট খারাপ হয়, একটা বুট খারাপ হলে অনেকে মানে হতাশ হয়ে পরবর্তী বুটে আর ভালো মানে করে না। এরকম হতাশ হওয়া যাবে না, একটা বুট খারাপ হলেও পাস হয় অনেক সময়। এমনকি অনেক সময় দেখা যায় দুটো বুটে খারাপ হয়েছে মনে হয়, দেখা যায় পাস হয়ে গেছে। এজন্য মানে কোনো অবস্থাতে ভেঙে পড়া যাবে না এবং শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে হবে। আর এই যে ওই হতাশা যদি আসে, হতাশা মানুষের মধ্যে আসে, এটা অস্বাভাবিক কিছু না। তো সেই ক্ষেত্রে মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং হচ্ছে কি ভরসা রাখতে হবে। শুধু সাহায্য প্রার্থনা করলে হবে না, মানে তাওয়াক্কুল করতে হবে, মানে ভরসা রাখতে হবে যে মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এরকম। তাইলে সেই ক্ষেত্রে তখন আমরা হতাশাটা কাটাই উঠতে পারবো। আসলে মানে অনেক বেশি দেরি হয়ে গেছে, মানে ডিটেলস আলাপ করার সুযোগ নাই। তো আমি তোমাদের সবার সাফল্য কামনা করে আমার বক্তব্যটা শেষ করছি। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রশ্নগুলা হ্যাঁ কিছু কিছু আছে। আচ্ছা, গ্রুপ স্টাডি করা তো পসিবল হচ্ছে না আমার জেলায়, আমি একা, তাহলে কি করতে পারি? এটা অনলাইনে যতটুকু সম্ভব, আর যদি নিজে না পারো বলার প্র্যাকটিসটা করতে হবে। বলার প্র্যাকটিস করতে হবে। তুমি একটা জিনিস শিখছো যে ঠিক আছে হ্যাঁ পারি, হয়ে গেছে, এটা বললে হবে না, এটা নিজে নিজে বলার প্র্যাকটিস করবা। না দেখে বলতে পারতেছো কিনা, যদি পার্টনার নাও পারো নিজেই বলে প্র্যাকটিস করতে হবে সেটা। আরেকটা হচ্ছে মেমোরাইজ করা, রোমন্থন করা। একটা জিনিস তোমার পড়া হলো সেটা মনে মনে একটু রোমন্থন করে দেখতে হবে যে পারি কিনা, সেটা এই জিনিসটা চেষ্টা করতে হবে। এটা মানে কিছুটা হলো টাইম। আচ্ছা, রিটেন আর ভাইভা বেস কি? আচ্ছা, সেটা বললাম আলাদা প্রিপারেশন। এখন হচ্ছে রিটেন ভাইভা একসাথেই প্রিপারেশন নিতে হবে, আর যখন ডেট দিয়ে দেবে পরীক্ষা তখন শুধু রিটেন। আচ্ছা স্যার, আমি যদি নতুন কোনো কার্ড পড়া শুরু করি তার জন্য সময় কি? এটা আসলে এক একজনের জন্য এক এক রকম সময় লাগবে, সবার ক্ষেত্রে সমান না। তো সেটা বললাম, যারা একদম নতুন পড়া শুরু করবে, অনেকদিন ধরে একেবারে ডিটাচ ছিল, অনলাইন ক্লাস করে নাই, সেক্ষেত্রে তাদের মানে এখন প্রথমে রিটেনের পড়াগুলোই পড়া উচিত, যাদের একেবারেই পড়া হয় নাই সেটা ইয়েটা। আচ্ছা, এখন প্রফ কবে হতে পারে সেটা তো বললাম, সেটা আসলে কেউই জানে না। স্যার, নিজ ইউনিভার্সিটির আন্ডারের কোয়েশ্চন গুলোই এক্সামে আসে, অন্যান্য ইউনিভার্সিটিও আসতে পারে? হ্যাঁ, অন্যান্য ইউনিভার্সিটিও আসতে পারে, কিন্তু নিজের ইউনিভার্সিটির গুলাকে প্রায়োরিটি বেশি দিতে হবে। মানে আগে আমি যেটা বললাম যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল ভাগ করে পড়া, এটা নিজের ইউনিভার্সিটির গুলাকে মনে করতে হবে এগুলো ফরজ। তাও তার মধ্যে যেগুলো বারবার আসে এগুলাকে মানে একেবারে খুব ভালো ভাবে পড়ে ফেলতে হবে, আর যেগুলো কম আসে সেগুলো পড়তে হবে। এরপরে এগুলো শেষ হওয়ার পরেই ইউনিভার্সিটির গুলো পড়তে হবে। তবে মানে যেহেতু এখন মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আনকমন চলে আসতেছে, বা 70% কমন করলে 30% আনকমন করে, তো সেই জন্য কিছু অন্য ইউনিভার্সিটির প্রশ্নগুলো এটা সলভ করতে হবে। স্যার, রিটেন এটা চলে গেল, আচ্ছা কি জানি বললে? আচ্ছা, আসসালামু আলাইকুম, কাইন্ডলি টেল আস অ্যাবাউট ওসপি এন্ড প্র্যাকটিক্যাল। এটা তো আমি বলছি, ওসপি এবং প্র্যাকটিক্যাল সেটা মানে এক এক মেডিকেলের ক্ষেত্রে এক একটা আলাদা। ওসপি প্র্যাকটিক্যাল নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার, তবে যারা বেশি ভালো করার জন্য চেষ্টা করবে তাদের ওসপিতে অবশ্যই নাম্বার ভালো পেতে হবে। ভালো বলতে কি ফুল মার্কসই পাওয়ার চেষ্টা করতে হবে। সেটা অবশ্যই সেক্ষেত্রে তোমাদের টিচারদের সাথে যোগাযোগ করতে হবে, মানে নিজ নিজ মেডিকেলের টিচার, কারণ প্রশ্নগুলো আসলে টিচাররাই করে এবং ওসপি গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে লেকচারাররাই নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যখন রাজশাহীতে ছিলাম, আমরা লেকচারার থাকতে আমরাই নিছি। এখন কক্সবাজারে গেলাম, আমি তো এটা লেকচারারদের হাতে ছেড়ে দিই, মোটামুটি লেকচারারদের ইয়ে করি। তো প্রশ্নগুলো আমরা ঠিক করি। তো এখন এই ক্ষেত্রে মানে ডিপার্টমেন্টের হেডের সাথে যোগাযোগ করে যে ওসপির জন্য আমাদের একটা ইয়ে করেন। আর কিছু মানে কোয়েশ্চন ব্যাংক সেটা প্রত্যেক মেডিকেলেই আছে সিনিয়রদের কাছে, সেটা দেখবা। আচ্ছা, প্রপ কবে হতে পারে সেটা আমি বলা ঠিক হবে না, বলতে গেলে আবার যদি না ওই সময় না হয় তাহলে আবার সমস্যা হতে পারে। আচ্ছা, যাই হোক, এটা হ্যাঁ প্রশ্ন আমার মনে হচ্ছে মোটামুটি প্রশ্ন ইয়ে হয়েছে, দেখা হয়ে গেছে। আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার, এত ধৈর্য নিয়ে আমাদেরকে এতটা সময় দিয়েছেন স্যার। আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহু খাইরান, অনেক উত্তম বিনিময় দান করুক আল্লাহ। আশা করবো এভাবেই ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, আমাদেরকে এভাবেই সাজেশন দিবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এরই মাধ্যমে আমাদের আজকের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য নিয়েছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই জেনেসিস এর সাথেই থাকো, ইনশাল্লাহ আশা করছি আমাদের খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে। এত সুন্দর সুন্দর টিচাররা, এত এক্সিলেন্ট এবং মার্ভেলাস টিচাররা আমাদের সাথে আছেন। আশা করি তাদের গাইডলাইনে ইনশাল্লাহ জেনেসিস অনেকটা এগিয়ে যাবে এবং তোমাদেরকে পাশে পাবো আমাদের এই জার্নিতে। সো স্টে টিউনড উইথ জেনেসিস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ 2 তারিখের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।